बाबूजी दे दो, भैया जी नमस्ते भैया जी 10 रुपया दे दो। माओ को তুই তা কি শুরু করছস, বাপে কো তুই তা কি শুরু করছস। অন তো আমি হেরার কথা শুনি না, অন তো আমি তালি শিখছি, অন তো আমি কুস্তা করলে মা বাপে কিচ্ছু করলে মা বাপেরা তালি মারতা, মায় অতলা কথা কইতাছস কি লিগা। আমি গুরমা, আমি আমার স্বাধীন মতো থাম। চাউল বাজারে গেলে আমার মানুষে ওই যে এভাবে চিমটি মারে, আইসা শরীরের অঙ্গভঙ্গিতে টাচ করতে আসে, আমার চুলের মুড়িটা দইরা নিয়ে মিন রাস্তার মধ্যে ফালে সাইড জনে মিললে আমার বুঝতে তো দিছিস। শুধু মানে কোনো চোরও না, লাত চোরও না, ঘুষিও না, শুধু ফাড়া বুর্জুতা দিয়া মারছে। সব ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান মারতাছে আর কইতাছে হাই হাই বাংলাদেশি, হাই হাই বাংলাদেশি। কান বিন্দানো, নাক বিন্দানো, আবার এত বড় চুল মাটি দিবে কেমনে, মরলে মানুষ ধোয়াইব, চুলটি কাটটালা যদি মইরা জায়গা কোন জানা। পুলিশ নিয়ে আনতে গেছে, আমার মা কো হ্যাঁ গুরমা অতদিন হাইছে না, হিজলা অতদিন হাইছে, কই হিজলা মাল সামানা দিতাম, কোয়েনতে বাইরে যাইতো গা। হের কারণে আমার জীবিতাতে মুখ দেখাইতারে না, আমরা মুখ দেখাইতারি না, হের কারণে আমরা সমাজ নষ্ট হয়ে যাইতেছে গা। এই লাইনটা আমার খুব মাথায় ধরেছে এবং এই লাইনটাকে আমি অনুভব করেছি জীবন গল্পের অনেক এপিসোডে, আজকেও আবার নতুন করে অনুভব করছি। জন্মই যারা জন্ম পাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি। যারা অনুষ্ঠানটি দেখছেন তারা যদি অংশগ্রহণ করতে চান আমাদেরকে আপনারা চাইলে মেইল করতে পারেন sharemystory24@gmail.com এ। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আপনার নাম? বাবা মায়ের দেওয়া নাম ছিল মনির। মনির। বর্তমান নাম কি? মনীষা। মনির থেকে মনীষা। মনীষা। মনীষা, আমি আপনাকে কোন নামে সম্বোধন করব, মনির না মনীষা? মনীষা। মনীষা। বয়স কত আপনার? 30। জন্ম জেলা কোথায় আপনার? ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ থানা। সো মনির হোসেন মুন্না হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম, জি। কিন্তু বর্তমানে আপনি হচ্ছেন মনীষা। জি। ইন্টারেস্টিং। শুরু করেন আপনি, বলেন, আপনি মন খুলে বলেন। আপনি আপনার ভাইয়ের কাছে আসছেন, হাসি কান্না এটা মানুষের জীবনেরই অংশ। ছোট থেকে তো আমরা বুঝতাম না আসলে আমরা কি। তখন কত ছোট এটা? 5 বছর 6 বছর যখন আমরা সবকিছু আগুন পানি চিনতে বুঝি। জি। আমার যতটুকু মনে আছে, আমার গ্রামের বাড়িতে থাকতাম, আমার বাবা চাউলের বাজারে হচ্ছে চাউলের কাজ করতো আর কি, ওইখানে কাজ করতো। চাউলের কাজ বলতে? বড় বড় আড়তের মধ্যে চাউল নিয়ে আসে না, তখন ওই যে পাল্লা দিয়ে মাইপা দিলে চাউল দিত আর কি। নিজের পাল্লা দিয়ে মেপে দিত? হ্যাঁ। ওই আড়ত থেকে কিছুটা চাল দিত? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাবা কাজ করতো। আমি গ্রাম থেকে আমার নানু বাড়িতে চলে আসি স্কুলে পড়ানোর জন্য। তখন নানু বাড়িতেই থাকে, আর আমরা তো একবারে গরিব ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে ছিলাম। তখন তো আমরা দিন আনতে দিন খাইতে অনেক কষ্ট হইতো। কয় ভাই বোন ছিলেন ওই সময়টাতে? 3 জন ছিলাম। আপনার কি বড় ছিল বাকি সবাই নাকি না, আপনার আমি ছোট? সবার বড়। আপনি সবার বড়, বাকি জি। সবাই আপনার ছোট। তো 3 হ্যাঁ। জনের মধ্যে আপনি আর বাকি 2 জন কি ছেলে না মেয়ে? না, বাকি 2 জন হচ্ছে একটা ভাই আর একটা বোন ছিল। বোন। জি। হ্যাঁ, আমারে দেয়া যায় আর কি আমার নানু বাড়িতে, আর আমার যে ছোট ভাইটা ওরে দেয়া যায় নানু বাড়িতে। 2 জনকে? হ্যাঁ, 2 জনকে। আর আমার মার সাথে একটা থাকে বোন, তারপরে আরেকটা ভাই হয়েছিল। আচ্ছা। তো নানু বাড়িতে আসার পরে ওই যে মেয়েদের সাথে খেলাধুলা, আমি তো আর কোনো ছেলেদের সাথে খেলাধুলা করিনি, মেয়েদের সাথে খেলাধুলা করি। তখন এলাকাতে নাম ছুটে গেছে যে বিট্টা। বেটটা? বিট্টা। আচ্ছা, বেটা থেকে বেটটা। হ্যাঁ, অনেকে ওই যে বিট্টা বলে, বিট্টা, মাইটা, হিজড়া। তখন আমরা বুঝতাম না যে হিজড়া। এটা আপনাকে ওই ছোটবেলাতেই বলতো? হ্যাঁ, কিন্তু এখন মানুষের যে আমরা বুঝি যে হিজড়া, তখন কিন্তু হিজড়া নাম ছিল না। না না, আপনাকে এটা বলতো কেন? ওই যে একটু মেয়েদের মতো চলাফেরা করতাম এই জন্য। ছোট থেকে তো ছেলে, লিপস্টিক পরতাম। লিপস্টিক কি আপনি নিজে নিজে পড়তেন? নিজে নিজে পড়তাম কারো কাছ থেকে নিয়ে। তখন তো আমরা লিপস্টিক কিনতাম না। কোন বয়সে? 8-9 বছর। 8-9 বছর বয়সে। হ্যাঁ। জি। তখন মানে এটা তো ধরেন আপনি দেখছেন আপনার চারপাশে ছেলেরা ছেলেদের মতো করে। হ্যাঁ। তো আপনার নিজের মনে কি প্রশ্ন আসতো না যে কেন আমার লিপস্টিক ভালো লাগে, কেন আমার মেয়েদের সাথে মিশতে ভালো লাগে? আমি তো মনে করতাম যে আমার তো দেহটা কি বা আমার দেহের কি অঙ্গ আছে, আমি তো ওইটা মনে করতাম না। আমি ভাবতাম যে আমি মেয়ে। ছোটবেলাতে আপনি ভাবতেন মেয়ে? হ্যাঁ, আমি মেয়ে। আমি আমার তো পরাইতো গেঞ্জি পরাইতো, প্যান্ট পরাইতো। তখন ওই যে গামছা নিতাম নিজে নিজেই? হ্যাঁ, গামছা নিয়ে যেভাবে ভাঁজ করে গামছা নিতাম। আচ্ছা। ছিঁড়া পাড়া গামছা বা উড়না থাকে, ওইগুলো আমি ছিঁড়া মাথায় খোপা বানাইতাম। ওই অল্প বয়সেই? হ্যাঁ। তো এটা করলে বাপ মা রাগ হতো না? হওয়া তো স্বাভাবিক। তো বাপ মা তো দেখতো না। ও, নানু তখন নানুর বাড়িতে বাড়িতে? ছিলাম। তখন হ্যাঁ। নানুর বাড়িতে। জি। 2003-এ আমাকে ইতে ভর্তি করায় স্কুলে। ক্লাস আমাকে, 1-এ? হ্যাঁ, আমাকে এবং আমার ছোটটাকে। জি। তা আমাদের গ্রামের বাড়িতে তো এইভাবে না ধরলে ভর্তি করাইতো না।
তা আমার ছোটটা এভাবে ধরতে পারছে, আমি পারি না, হুম। আমার ভর্তি করাই নাই। আচ্ছা তারপরে ওই যে আবার গেলাম, গিয়ে ম্যামের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম, তখন আমার ভর্তি করাইছে। তখন হচ্ছে আমি তো মনে করি যে আমি মেয়েদের না যেয়ে বসি, স্যারেও মারে, ম্যাডামও মারে, স্কুলের ছাত্রীরা যারা আসলো তারাও খুঁচায় উল্টাপাল্টা কথা বলে, এই তুই ছেলে মেয়েদের এনে বসে কি লিগা, তুই মেয়ে ছেলেদের এনে বসে কি লিগা, ছেলেরা এনে বললে হাফ লেডিস, তুই এদিকে যা। ও ছেলেদের ওখানে বলতো হাফ লেডিস ওইদিকে যা। হ্যাঁ, হাফ লেডিস মাইগা গুরমা। গোরমা। হ্যাঁ, আচ্ছা গুরমা বলে, কিন্তু হিজড়া ভাষা আমরা বুঝতাম না। জি। তখন ভাবতাম আমি কিতাতে আমার এনো বললে হেন বললে হেন জায়গাতে আমি অনেকদিন স্কুলে যাই, অনেকদিন যাই না, খারাপ লাগে এগুলো শুনলে। স্কুলে যাই, তখন ম্যাডাম কইলো যে কেডা কি কইলো না কইলো এটা তোর দেহের বিষয় না, তুই স্কুলে আইবি, আমার কাছে আসবি, আমার কাছে পড়বি। তো মেয়েলি পানা ছিলাম তো, ম্যাডামের একটু টুকটা কাজ কইরা দিতাম, এটা সেটা কইরা দিতাম, ম্যাডাম ওরা আদর করতো। থ্রিতে ওঠার পরে আমার বাবা ওই যে চাউল বাজারে যে ছিল না, ওইখান থেকে আমার বাবা আমার মার সাথে রাগ কইরা, মানে ঝগড়া কইরা আমার বাবার মামার বাড়িতে চলে গেছে। বাবার মামার বাড়ি হচ্ছে অনেক দূরে, আমি জানি না কোথায়, উত্তর এলাকায় না কোথায়। আমার পড়ালেখা বন্ধ। আমার আরেকটা ভাই হয় মধ্যে দিয়ে, আমার ওই ওই বোনটা যে একটা বোন ছিল ওইটা মারা যায়। আচ্ছা পড়ালেখা বন্ধ হলো কেন? আমি তো ফ্যামিলির বড়, এখন তো সংসার চালাইতে হবে। আচ্ছা তখন ওই যে আমাদের ঘরের পাশে অল্প অল্প ওই যে ড্যাঙ্গা বলে আর কি, ওই যে ড্যাঙ্গা শাক চিনি না, এগুলো মা করতো আর কি পাশে। তো ওইগুলো হচ্ছে আমার মা আমাদের গ্রামের বাড়ি থেকে মাথায় কইরা আমাদের আশুগঞ্জ আমার নানু বাড়ি, ওইখানে বাজারে এনে বিক্রি করতো। আচ্ছা তারপর নিয়ে যেত। তো ড্যাঙ্গা বেচা দিয়ে তো আর সংসার চলবে না। তখন বাবা যে চাউল বাজারে কাজ করতো না, ওই চাউল বাজারে হচ্ছে আমরা ছাতা নিয়ে যেতাম, যারা চাউল মাপতো রোদ্রের মধ্যে তাদের মাথায় ছাতা ধরে রাখতাম। ছাতা ধরে রাখলে তারপরে হচ্ছে এভাবে হাত দিয়া চাউল দিত। আচ্ছা যতক্ষণ চাউল মাপতো ততক্ষণ আমরা ধরে রাখতাম, যাতে ওই এক মুঠো চাল পাওয়া যায়। হ্যাঁ, এক মুঠো চাউল পাওয়া যায়। অনেক সময় আবার যদি দেখি যে ছাতা যারা ধরে তারা বেশি হয়ে গেছে, এখন তো ছাতা ধরা নিবে না, তখন আবার ওই যে একটা সিলভারের জগ ছিল আমাদের, পানি খাওয়াইলেও চাউল দেয়। আচ্ছা তখন তো চাউল মাপাত হয়ে তো পানি আনতে যাইতে পারতো না তারা, করতাম। আবার অনেকদিন পানি আনা বেশি হইলে আবার ওই যে বস্তায় দইরা থাকতাম, ওই যে একজন মাইপা যে দিতেছে বস্তায় দইরা রাখলে চাউল দেয়। আচ্ছা আমি কাজ করতাম আর যাই করতাম, কিন্তু আমার মন পড়ে থাকতো স্কুলে, কারণ ম্যাডামের আমার খুব আদর করত। কিন্তু চাউল বাজারে যে যাইতাম তো ওইখানে ও বাজে বাজে কথা বলতো। তো অনেকে কইতো যে আমার বাবার নাম আফিলউদ্দিন, আফিলউদ্দিনের ফুটটা মনে হয় হিজলা বিটটা, ওই যে হিজলা শব্দটা বাজার থেকে শুনে এভাবে অনেকদিন কাটা গেছে। তো দেখি যে না, চাউল বাজারে গেলে আমার মানুষে ওই যে এভাবে চিনতে মারে, আইসা শরীরের অঙ্গভঙ্গিতে টাচ করতে আসে। অন্য ছেলেরা যারা আমাদের সাথে কাজ করে না, তারা এসে বলে তুই তো ছেলে, মেয়ের মতো যখন খাওয়াস, বিয়া করি, এটা সেটা বিভিন্ন ধরনের বাজে কথা বলতো। তখন আর এগুলোতে যাই না। আমাদের পাশের যেই বাজারে যেতাম, এর পাশের বাজারে যে মাছ বাজার, তো এই কাজ বাদ দিয়ে যখন আমার এগুলো বলে, তখন আমি মাছ বাজারে যাই সকালে ভোরে উঠে। মাছ বাজারে গেলে ওইখানে ওই যে মাছ যে মাপে, ওইখানে মাছ যে নিচে পড়ে এগুলো তুইলা দিলে আবার ওই যে মাছের বল টল থাকে না বড় বড়, এগুলো পরিষ্কার করলে মাছ দেয়। তো ওই মাছ বাজারে আর আমার কেউ এগুলো বলে না। ওই বেলা তো ওই সময় তো ভোরবেলা তো কাজ করে আসি, কেউ কিছু বলে না। তো এইভাবে কিছুদিন কাজ করলাম, করার পরে বাবা আইসে 4 মাস পরে। আইসা যখন দেখছে যে আমি কাজ করতে পারি, আর পড়াবে না। আচ্ছা ইনকাম করতে পারে, পড়াশোনাটা দরকার কি, পড়াবে না। তখন হচ্ছে আবার অনেকদিন কেটে গেছে না, আমি তো 3-তে তখন শেষে পরীক্ষা দেব। তখন আবার জোরাজুরি করে যেভাবে হোক পরীক্ষা দিলাম। আমি আমার এলাকার ম্যাডাম আছে নাদিরা ম্যাডামরা জানাই যে ম্যাডাম এমন এমন কথা। তো পরে ম্যাডামকে না, তুই পরীক্ষা দিয়ে আমি 4-এ উঠা 2-3 মাস মনে হয় ক্লাস করতে পারি নাই। শেষ আমার পড়ালেখা এতটুক থেকেই। তারপরে মাটির কাজে যাই, পড়ালেখা শেষ। হ্যাঁ, মাটি কাটা পড়ালেখা শেষ। এখন যদি ইনকাম না করে ঘরে যদি না দাও, পড়ালেখা করার দরকার নাই। আর পড়ালেখা যদি করতে চাও, করতে বাইরে যাবো।
ঘরতে বাইরে যাবো গা, আমরা খাওয়ান দিতাম না, তিনজন দিতাম না, নিজে নিজে করতাম পড়া। তো মাটি কাটা শেষ ওই 2টার দিকে, অনেক সময় 4টা 5টা বাজে যায়। তখন ওই যে একদিন স্কুলে গেলে 4 দিন 5 দিন যাই পারি না, ম্যাডাম ওরা উল্টাপাল্টা কথা বলে, তখন আর স্কুলে যাই নাই। মাটি কাটার এখানে যায় কি কথা যে তুই ছেলে মেয়েদের মতো গামছা তেস্কির লিগা, পুরোনা তেস্কির লিগা। সবাই গামছা যদি একটা নিয়ে যায় মাথায় বাঁধার জন্য, আমি 2টা নিয়ে যেতাম, একটা শরীরে দিতাম, একটা মাথায়। ওই যে পূজাটা নেওয়ার লিগে একটা বাইন্দা দিতাম। ঘাড় ব্যথা করে একদিন গেলে একদিন যেতে পারি না। তো ওইখানে মানে কন্টিনিউ যদি কোনো লোক না যায় ওইখানে, এই লোক রাখে না, যাইতে পারি না। তারপরে হচ্ছে ওই যে বিল্ডিং এর মধ্যে যে ইট ভাঙ্গের মেশিনে যাই, এই কাজ আমি অনেকদিন করছি, ইট ভাঙ্গের মেশিনে। ওইখানে আবার কেউ কিছু বলে না, যার যেভাবে ইচ্ছা কাজ করো, টাকা নাও। তো ওইখানে ওই কাজটা অনেকদিন করছি। বয়স কত তখন আপনার? তখন আমার 12 বছর। 12 বছর। এই সময়টাতে সাধারণত এটা তো কিশোর কিশোরীদের বয়স, শরীরের মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পান, যেটা ধরেন এমন কোনো পরিবর্তন যেই পরিবর্তনটা ছেলেদের মধ্যে আসে না, মেয়েদের মধ্যে আসে, এরকম কোনো পরিবর্তন নিজের শরীরের মধ্যে দেখতে পান? না, নিজের শরীরের মধ্যে এটাই যে আমার লজ্জাটা আরো বাড়তেছে। আমি মনে করি নিজের লজ্জা পাচ্ছে, হ্যাঁ, মানে ব্যক্তিগত লজ্জাটা বাড়ছে, লজ্জা বাড়তেছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ছেলেদের মতোই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন আমার আর লজ্জা বাড়তেছে, যখন আমার 12 বছর 12-13 বছর, তখন আমি কাজ করি, আমার লজ্জা বাড়তেছে। আমি এরকম একটা কাজ আমার পক্ষে মনে হয় না করতে পারবো, কারণ আমি যত বড় হচ্ছি তত মানুষের কথা শুনতেছি। আচার আচরণ কি মেয়েদের মতো ছিল? হ্যাঁ, চাল চলনে মেয়েদের মতো? হ্যাঁ। এটা একদম ন্যাচারালি হইতো নাকি আপনি নিজে নিজে করতেন এটা? না, ন্যাচারালি। একদম ওরকম অরিজিনালি প্রকৃতি প্রদত্ত, আল্লাহর থেকেই হইতো এরকম? প্রকৃতি প্রদত্ত বললে অনেকে বুঝবে না, যে কারণে আমি এই শব্দগুলো ব্যবহার করছি। জি, তারপর? তখন ওইরকমই হইতো। তখন দিনের বেলা কিন্তু কাজ করতাম, মাটি কাটার কাজ করতাম, ইটের মেশিনে কাজ করতাম, যাই করতাম। ওই টাকাগুলো দিয়ে আমি কসমেটিক্স কিনতাম। কসমেটিক্স? হ্যাঁ। কি কিনতেন? ওই যে লিপস্টিক ফেরওয়ালা আসতো, লিপস্টিক, তারপরে আইশ্যাডো। এই বয়স যখন এই গল্পটা, যে জায়গাটা আপনি বলছেন যে নিজে নিজে আপনি কসমেটিক কিনতেন, হ্যাঁ। তার আগ পর্যন্ত আপনার কোনো হিজড়া কমিউনিটির সাথে দেখা হয়েছে, বা কেউ কি আপনি আশেপাশে সন্ধান পাইছেন যে আপনার মতো, নাকি তখন পর্যন্ত আপনি একা একাই? একা একা না, তখন পর্যন্ত আমি কোনো হিজড়া দেখা পাই নাই। কোনো হিজড়া দেখা পান না নাই? না, ওই যে আপনি জানেন আমার না? মতো যে একটু মেয়েলিপানা, তাদের সাথে চলতাম। তখন আমি ওই যে কাজে থেকে আইসা আবার মেয়ে সাজা, হ্যাঁ, সাজুগুজু করতেন? হ্যাঁ, সাজুগুজু করতাম। ওকে। তো মেয়ে সাজলে আমাদের এলাকার যে পুকুর পাড় আছে না, পুকুর পাড়ে হচ্ছে মেয়ে সাজা আলগা চল, তখন পুরোপুরি মেয়ে সাজতাম না, লুঙ্গি পরতাম, হ্যাঁ। ফতুয়া পরতাম, গামছা নিতাম, নিয়ে আলগা চুল পরে ওইখানে নাচানাচি করতাম। পুষ্কিনের 2 পারে মানুষ দাঁড়ায় দাঁড়ায় আম করে এগুলো দেখতো। আমগুর বলতে? মানে আমার সাথে আর 2-3টা ছিল, একজনে মেয়ের পাঠ করতো, একজনে ছেলের পাঠ করতো। আমি মেয়ের পাঠ সবসময় করতাম, আচ্ছা। আরেকজনের ছেলের পাঠ করতাম। আমরা এমনি একটু অভিনয় করতাম, এগুলো দেখতাম। আচ্ছা, এই সময় বাবা কই? বাবা তো বাড়িতেই। মা? বাড়িতে। এরা খোঁজ খবর রাখতো না আপনার? আমি তো নানু বাড়িতে। তো এর কি করতেছেন না করতেছেন বাড়ির বাবা মায়ের কানে যাইতো না এগুলো? ওই যে টাকা ইনকাম করে দেই না, আমাকে জায়গা দিবে না, কিছু বলে না? না। আচ্ছা। আর মাঝে মধ্যে আসলে টাকা দেই, জায়গা শেষ। এই কি করতেছেন আপনার জীবনে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই? কোনো কিছু নাই। আচ্ছা। তখন ওই যে যখন এগুলো করে আরেকদিন বাজারে গেলাম লিপস্টিক এগুলো কেনার জন্য, ওই হিজড়া দেখি। হিজড়া দেখে বলতে? ওই যে একটা হিজড়া বাজারে টাকা তুলতেছে। আচ্ছা, তারপর? ওইটার সাথে আমার দেখা হইলো। কি করলেন? কিন্তু ভয় লাগতেছে, কথা বলবো যে কথা বলতে পারতেছি না, কিন্তু আমি ইচ্ছা করে গিয়ে কথা বলছি। আচ্ছা। যে সালাম দিছি, ভালো আছেন নি জিজ্ঞাসি। পরে বলতেছে তুই কি মাইগ্যা? ও, হে সরাসরি বলছে এটা? হ্যাঁ। আচ্ছা। তুই মাইগ্যা? আমি কি হ। তখন পর্যন্ত কি আপনি শার্ট প্যান্ট পরতেন? না না না, তখন হচ্ছে লুঙ্গি আর ফতুয়া আর একটা গামছা। গামছা আর মাথার চুল ছোট ছিল? না, একটু বড় বড় ছিল। একটু বড় বড় ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন হচ্ছে আমি পরিবর্তন হচ্ছি আস্তে আস্তে। ওকে, ওই সময়টা থেকে শরীরে কোনো পরিবর্তন আসতেছে? না, আমার শরীরে কোনো পরিবর্তন, আমি তো আমার শরীরের কি অঙ্গ আছে না সেই কোনো দেখি না। আপনি তো দুনিয়াতে ছেলে হিসেবেই আসছেন। হ্যাঁ। ছেলের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই আসছেন। তখন ওই যে ওইটার সাথে আমার পরিচয় হয়েছে। ওইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আপনি হিজড়া। আচ্ছা। ওর কাছে গেলে আমার ভাল লাগে, ওর সাথে কথা বললে আমার ভাল লাগে। আমি হচ্ছে মাটি কাটার কাজ করে বা ইটের মেশিনে যে কাজ করতাম, তখন কাজ শেষ করে ওইখানে চলে যেতাম। মানে ও পরিচয় দিয়ে গেল, ঠিকানা দিয়ে গেল যে তুমি এখানে আসো। হ্যাঁ। পরে আবার আমি কিছু মানুষের সন্ধান পাই যারা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে নাচে। আচ্ছা। কোনো হিজড়া না, ছেলেদের গ্রুপ।
ছেলেদের গ্রুপ গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে নাচে। নাচে। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো ওরা আমার দেখছে আমি নাচ পারি, আবার আমি হচ্ছে মেলিপানা, আবার স্কুলে যত অনুষ্ঠান হতো সবগুলোতে আমি নাচতাম, মেয়ে সাইজা নাচতাম, ওই যে হুজুর সাজতাম, ঘটক সাজতাম, এগুলো করতাম। তো ওইখানে তো সবাই আমার চিনে যে আমি এগুলো করি। তো তাদের দলে আমার এনে আমারে বলল, তুই একটা আলগাসুল্লাহ হিস, যে কোনো সময় প্রোগ্রাম হইলে তোরে আমরা ডাক দিব। এই যে আপনি নাচ করতেন কার কাছ থেকে শেখেন নাই, নিজে না নিজে? না, নিজে নিজে, নিজের ভিতর থেকে এটা আসতো হ্যাঁ, অটোমেটিক্যালি? ওকে। হ্যাঁ। তখন ওই যে তাদের সাথে যাই প্রোগ্রামও নাচতাম, মেয়ে সেজে ওই নাচে নাচের প্রোগ্রামে যাই, বিভিন্ন হলুদের প্রোগ্রামগুলোতে যান। প্রোগ্রামে যাই। আবার এগুলো কি আপনারা জোর করে যাইতেন নাকি দাওয়াত দিত ওরা? না না, দাওয়াত দিত, ওরাই দাওয়াত বাইনা দিত? করে নিত। ও আচ্ছা আচ্ছা 2000, 3000, 500, 1500 এরকম। আমি একলা গেলে 500, 600 দিত। আচ্ছা আচ্ছা। আসলে আমারে 500, 700, 1000 এরকম ভাগে দিত। হুম। আলগা চুল পরে মেয়ে সেজা মেকআপ করে নাচতাম। ওইখানে আর কেউ আমার খারাপ কথা কয় না। আমি তো নাচনোয়ালি নাচতে আসছি, হুম। এখন তো নাচের টাকা দিয়ে তো আমি বিলাসিতা করি শেষ করে ফেলি। একটা লেহেঙ্গা বানাই, ওই সুতি জর্জেট কাপড় কিনে না বাজার থেকে লেহেঙ্গা বানাই, এটা সেটা আলগা চুল সাজনি এগুলো করি, কিনি বিভিন্ন ধরনের চুড়ি মুটগুলো কিনি। তখন আমার ছোট খালার ঘরে থাকতাম, খালায় কাপড় বিক্রি করতো হাইটা হাইটা। তো ছোট খালার ঘরে সব কাজ, কাপড় ধোয়া, ঘর মোছা, হাঁড়ি পাতিল মাজা, রান্না বান্না সব করতাম। তো আমি যখন কাপড় টাপড় মানে রান্না বান্না করে ঘরটার মুছে কাপড় ধুতে যাইতাম পুষ্কিনিতে, তখন তার এতগুলা বিল্ডিং, নিজেদের বাসায় বাসায় কল গাটলা এগুলো নাই, দূরে দূরে পুকুরে যাইতে হয় বা নদীতে। পুকুরে যখন ধুইতে যাইতাম তখন ছোট খালার ছেলে মেয়ে স্কুল থেকে আয়া ভাত তরকারি খাইয়ে ফেললে নাম হইতো আমার। ওরা তো বাচ্চা মানুষ, বেশি তরকারি নিত, কিন্তু খালা তো আর ওই যে গাও গাও করতে যাইতো, দেখতো না আমি খাইছি, নাম হইতো আমার, আমি খাই ফেলছি। তো এই তখন আর এগুলো সহ্য হয় না, আবার বেরিয়ে গেছি খালার বাড়ি থেকে। তখন ওই একদিন থাকি এর বাসায়, একদিন থাকি ওর বাসায়, নিজের কোনো থাকার জায়গা নেই। থাকার জায়গা নেই। তখন আবার খাবারের কষ্ট, দুপুরের সময় হইলে আরেক খালার বাসায় যে দাঁড়াই থাকতাম। মানে আমি বুঝাইছি না, আমি ওরা বুঝাইছি না যে আমার পেটে খিদা লাগছে, আমি এই জন্য আইছি। বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি বাহানা দিতে থাকতাম, যে দুপুরে খাবার সময়টায় ওরা নিয়ে আমার ডাক দেয় যে ভাত খাবি না। যখন যে ডাক দেয় না, তখন দোকান থেকে ওই যে 1 টাকা করে 3টা 4টা বিস্কিট দিত, 1 টাকায় 4টা বিস্কিট দিত, ওই যে সাইডে দিয়ে কাটা কাটা থাকতো, ওইগুলো খাইতাম। বা 1 টাকা দিয়ে 2টা বিস্কিট দিত, সল্টিস বিস্কিট, এগুলো খেতাম। আবার রাত্রে গিয়া মামানির বাসায় দাঁড়িয়ে থাকে, যে খাওয়ার সময় ডাকে নাকি? খাওয়ার সময় ডাকে নাকি। এই দৃশ্যের সাথে আমি পরিচিত। বিভিন্ন অঙ্গি ভঙ্গি এটা সেটা করতাম, কই নিয়ে খাবার এই দৃশ্যের সাথে আমি পরিচিত বলছি আমি ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। আমি দেখেছি অনেক দরিদ্র পরিবারের সন্তান, যাদেরকে হয়তো আল্লাহ এখন অনেক ভালো রেখেছেন। যখন দুপুরবেলায় রান্না হতো আমাদের, আমি দেখতাম যে ঠিক মা যখন খাওয়াচ্ছে ওই সময়টাতে দেখলাম যে ওই ছেলেটা ওই মেয়েটা এসে দরজার সামনে দাঁড়ায় আছে। আমি জানি না বাংলাদেশের এই চিত্রগুলো এখনকার জেনারেশন কখনোই দেখবে কিনা, না দেখুক, এটা তো আমি মনে প্রাণে চাই। এগুলো বোধহয় এখন গ্রামে আর নাই, এগুলো বোধহয় হয় না, আমি জানি না আল্লাহ। বাট ওই দৃশ্যগুলো যে কতটা কষ্টের, ওই সময়টা তো ছোট ছোট জিনিস আমি বুঝতাম না। অনেক সময় দেখতাম যে অনেকে বিরক্তও হতো যে প্রতিদিন কেন আসে, আর ওই ক্ষুধা তো 3 বেলা লাগে, কি করবে? ঠিক আছে, তো এই জন্যই বললাম যেটা আমি রিলেট করতে পারছি। হয়তো এরকমই কেউ ওইভাবেই দাঁড়িয়েছিল, তাই না? এবং মানুষ আসলে তার পৃথিবী, তার যে পৃথিবী, মানে প্রত্যেকের একটা করে আলাদা পৃথিবী আছে। এই কথাটা আমি বারবারই বলি, কারণ আপনি পৃথিবীকে যেভাবে দেখেন সেটা আপনার বড় হওয়ার উপরে। আমি আমার পৃথিবীকে যেভাবে দেখি সেটা আমার বড় হওয়ার উপরে। অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা জীবনে যা পেয়েছি সেটার সাথে যদি কারো অভিজ্ঞতা মিলে যায়, তাহলে সেটা আমি খুব টাচ করতে পারবো, এবং একই সাথে আপনারাও পারবেন। কিন্তু যেটা মেলে না, সেখানে মানুষের অনেক বেশি সন্দেহ তৈরি হয়, সেটা মানুষকে টাচ করতে পারে না। ওর ছোটবেলাটা অনেককে আজকে টাচ করতে পারবে, কারণ এরকম কষ্ট পেয়ে অনেকেই বড় হয়েছেন। সেটা যে আসলে ওর মতো হয়ে জন্ম হওয়ার কারণে তা না, দারিদ্র্যের অবস্থার মধ্যে থেকে। জি মনীষা, তারপর কি হলো? দাঁড়িয়ে থাকতেন খাবারের জন্য? হ্যাঁ, তারপর যদি মনে চাইতো, ওরা খায় যদি থাকতো, তাহলে কইতো। বা আমার মামার ছেলে মেয়েগুলো খুব ভালো, ওরা আমার মামা তো বোন লিঙ্কি, পূর্ণিমা, পিঙ্কি, ওরা বলতো যে মা মনির দিল বাদ দাও।
তখন দিত, খাইতাম। তো এভাবে তো আর কন্টিনিউ প্রত্যেক দিন চলে না। চলে না। তখন আবার ওদের সাথে যাই, যারা মাটি কাটার কাজ করে তো যায়, কারণ তাদের সাথে গেলে আমি তো টাকা পাবো, আমি তো খাইতে পারবো। ওদের সাথে যাই, তখন আমার আরো আমি বেশি মেলি পানা। তখন দিনের বেলা আমি লিপস্টিক লাগাই যেতাম হালকা করে। তখন ওই যে নাম ছোট হিজড়া, কয়েকদিন গেলে আর কয়েকদিন যাইতাম না। এভাবে করতে করতে ও মামানিরও মামানির পান খায়, পানটা নাইনা দিই যাতে আমার বাদ দেয়, পান নাইনা দিই, এটা করি। তখন মামানি কইলো যে তো ওইজন থাকবার জায়গা নাই, কামজনি থাক। তখন মামানির ঘরে কাজ করি। মামানির কলপারে যায় ওই যে এগুলো ফাতি, আমাদের এলাকার ভাষায় ফাতি কয়, বড় বড় ফাতি দিয়ে থাল বাসন দিতে এগুলো ধুইতাম। তারপরে ওই যে আমাদের এদিকে হাল আছে সেলেনের পানি নামে, কারেন্টের বিদ্যুৎ কারখানার, ওইখানে গিয়ে ওই বালতি দিয়ে কাপড় দিলে ওইগুলো ওইখানে ধুইতাম। ধুইলে মামানির এনে খাই। তো মামা বেশি একটা ভালো পাইতো না এগুলো, যে আমি থাকি খাই। এবার মামানির এনে আমি 6 মাস থাকলাম। 6 মাস থাকার পরে তখন মা বাবা তো মাঝে মধ্যে, বাবা তো খোঁজ নেয় না, মা মাঝে মধ্যে এসে খোঁজ নেয়। খোঁজ নিলে নানান ধরনের নানান কথা বলে। তো মামানির এনে থাকতে থাকতে আমি আমাদের এখানে খরমপুর আখাউড়ার মাজারে যাই, আলগা চুল পইরা মেয়ে সেজে। তখন আমি হিজরাতের সন্তান পাই। মানে ওই যে একটা হিজড়ালের পরিচয় হয়েছে, দাওয়াত দিয়ে গেছে পরে আমি আর আমার এলাকার আরেকটা আছে রোমান করে নাম, আমরা দুইজনে যাই। রোমানও আমার মতো মেয়েলিপানা, আমরা দুইজন ওইখানে যাই, সিলেট হবিগঞ্জ। আচ্ছা, হিজড়াদের এখানে যাই, সুমনি হিজড়ার এখানে। তখন ওইখানে আমার ছোট না রাখে নাই, ওইখানে ভারতী হিজড়া আছে। ওই আবার কইতাছে যে আমার ঘরে লোক নাই, ওই থাকুক আমার এনে। আচ্ছা। ওর এনে 15 দিনের মতো থাকছি, থেকে আইসা পড়ছি। মানুষের বাড়িতে যে টাকা চাওয়াটা আমার কাছে, তখন আমি ছোট না আর এত বুঝিও না, আমার ভাল লাগে না, আমি টাকা চাইতে পারি না। তো আমি টাকা চাইতে পারি না বেঁধে আমার টাকাও কম দেয়। হিজড়াদের একটা আলাদা ভাষাও থাকে, ওইটাও জানি না। আইসা তখন একটা নানু ছিল পাশের বাসায়। তো নানু আমারে খুব আদর করতো, কইতো যে নানুর জামাই এবং ছেলে ওরা বিদেশ থাকে। তো নানু কইতো যে তুই আমার বাড়িতে আমার বাড়ি কাজ টাজ করবি, আমার এনে থাকবি, আমার এনে থেকেই তোর পড়ালেখা করতে ইচ্ছে হলে পড়ালেখা করিস। নানু বলে এটা? নানু বলে। বয়স কত তখন আপনার? 14-15 এরকম। বাপ মায়ের কোনো খোঁজ নাই? না। মায়েরও কোনো খোঁজ নাই? আচ্ছা, মায়ের আদর কই 15 বছর পর্যন্ত? বলবে কিন্তু ওর মা নাই, দেখছেন? মার সাথে আপনার দেখা হতো না? দেখা নানু বাড়িতে আইলে হইতো, কিন্তু ওইরকম ব্যবহার করতো না। কেন? কারণ এক আমি দূরে থাকতাম, আরেক আমি মেয়েদের মতো চলাফেরা করি। বাকি ছেলে মেয়েগুলো তো মার কাছেই থাকতো, ওই সময় পর্যন্ত তো আপনি দূরে দূরে। ওই সময় তো ওই যে বাবা বললো ইনকাম না করতে, ইনকাম করে ঘরে না দিলে চলে যাও। তো বাকিগুলোকে বলে না এই কথা? না, বাকিগুলো আপনাকে বলছে শুধু? আমার যে ছোটটা ওইটা একটু পাগল টাইপের ছিল, রাগারাগি করতো, ঘরে ভাঙচুর করতো, এর কিছু কইতো না। আর আরেকটা? ওরা তো ছোট, তা একদমই ছোট, ওদেরকে কিছু বলতো না। তো ওই যে নানু বাড়িতে থাকি, আরো কাজের মানুষ ছিল, 3-4টা কাজের মানুষ। আমি শুধু নানুর বাড়ির ওই যে এটা সেটা হরমেশ টরমেশ করে দিতাম, কাজ টাজ করতাম, মাঝে মাঝে বাজার টাজারে যাইতাম। আর নানুর ছোট নাতনি গুলারে খাওয়া করাইতাম, কুলে রাখতাম, এগুলো করতাম। আবার ওইখান থেকে নানুর এনে থেকে আবার রাত্রে নাচের প্রোগ্রাম আমি করতে পারতাম। নাচের প্রোগ্রামে যাওয়ার পরে এক হিজড়ার সাথে আমার পরিচয়। ওই হিজড়া নাচতে আসছে, আমরাও নাচতে আসছি। আচ্ছা। ওই হিজড়া আরেক হিজড়ার সন্তান দিল যে নাইচা কইটিয়া পা হিজড়াদের সাথে আয়, আচ্ছা, আমাদের গ্রুপে আয়। তখন আমি গেছি, আমি তো এক জায়গায় গেছি, আমি বাসাও জানি না, আমার নেও না, আমি তো যাওয়ার দরকার নাই। বললো না না আমরা শিখাবো। তখন ওই হিজড়া হয়েছে গিয়ে আমারে, হিজড়াদের একটা ভাষা আছে, ওইটা আস্তে আস্তে শেখায়। শেখানোর পরে আবার আমি ওদের দলে যাই। আমার বেশি দিন থাকে নাই, আবার ওদের দলে আবার চলে আসি। আমার এলাকা ছাড়া ভাল লাগে না, সত্যি কথা যেটা, আমি আমার এলাকাতে থাকতে চাই। তখন আমি ওদের সাথে বলি, তো এলাকার হিজড়ারা আবার জায়গা দিবে না। আমি ছেলে ছিলাম, এলাকাতে একটা বিয়ে বাড়িতে গেলে তো কইব ইডা দিয়ে আফলুদ্দিনের ফুট, এর হলে এইসব স্কিল লিগা একই হিজড়ানি,
এই কারণে এলাকার হিজড়ারা নিবে না, কারণ ওরা তো বিভিন্ন এলাকার অনেক দূরের, তো এই কারণে আমারে নিবে না। তখন আমি আমার লোকের ওই যে রুমান আমার মতো মেলিপানা, তখন আমি ওই যে ওই নানু বাড়ি থেকেও বেরিয়ে যাই, মামার বাড়িতে আর যাই না, মামার বাড়িতে মামা নানান ধরনের কথা বলে, ওই যে খালার বাড়িতেও যাই না, খাওয়ানোর কষ্ট। আমি আর রুমান একটা রুম ভাড়া নিই 300 টাকা দিয়ে, আমি 150 ওই 150। তো আমাদের ছোট্ট একটা জালি পাঙ্খা, একটা খেতা আর একটা বালিশ, আর ইট দিয়া কাপড় দিয়া মাথা নিচে থাকতাম। আমার বালিশ ছিল না, ওর বালিশ ছিল, আমি খেতা নিয়ে আইসে, ওর বালিশ নিয়ে আইসে। তো আমরা রুম ভাড়া নিছি, 1 মাস গেছে, পরে হে ভাড়া দেনা গেছে। ওখানে ভাড়া নিয়ে আপনার টার্গেট কি ছিল? ওই যে আমরা নিজের মতো চলবো, আচ্ছা, আমরা নিজের মতো থাকবো, আমার নিজের একটা ঘর হইব। বিভিন্ন জায়গায় গিয়ে রুটি রুজি কিভাবে করবেন? ওই নাচের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, জি। তারপর তখন আমাদেরও প্রোগ্রাম কম, গরমকাল, বিয়ে শাদী নাই, প্রোগ্রাম নাই, শীত হলে তো প্রোগ্রাম থাকে। পরে ওই মাল সামান ওই করে লইলো, ওই যে আমার এক ছোট্ট একটা র্যাক কিনছিলাম 150 টাকা দিয়ে, মানুষের যে জুতা রাখে ওইটাতে, নিচেরটাতে কাপড় রাখতাম, উপরেরটাতে আমি কসমেটিক্স রাখতাম, আর এর উপরে যে থাকটা এটাতে আমার ওই যে ছোট ছোট জুয়েলারি রাখতাম। তখন আমার কান ফুটাই দিছিল আমার মামা, ওই যে মামার বাড়িতে থাকতাম, ওই মামা কইছে যে মামা আমার কান বিন্দায় দেন, কান বিন্দায় দিচ্ছে। তখন আমি ওই যে ওই রুম ভাড়া ছেড়ে দিছি। তখন আমার মা বাবা, আমাদের এলাকাতে, আমাদের যে গ্রামের বাড়ি ওইখানে মারামারি হয়। আচ্ছা, আমার পাশের ঘরে চাচা দাদিদের সাথে মারামারি হইয়া ওরা আমাদের বাড়ি গরমর ইডাইলা আদা মানে ব্যাঙ্গে ফেলছে অর্ধেক। তখন আমার গ্রামের থেকে আমার মা বাবা এরা আশাগঞ্জে চলে আসে বাসা ভাড়া নিয়ে। আচ্ছা, বাসা ভাড়া নিয়ে চলে আসে, ওই যে আমার মা বাবা ওরা আসছে। আমার বুঝের হওয়ার পরে মানে আমি আমার যে বয়সে আমি বুঝ হয়েছে, তখন পর থেকে তো আমি মা বাবার আদর কে জিনিস পাইনি, দূরে দূরে থাকছি। গ্রামে আমার বাবার একটা দোকান ছিল, গুলগুলা বলে আমাদের এলাকাতে, তখন গুলগুলা বিক্রি করতো, আর পুরি সিঙ্গারা বেচতো আর চা বেচতো। প্রথম পুরি সিঙ্গারা গুলগুলা বেচতো, বড়া, ডালের বড়া, এগুলার পর থেকে হচ্ছে আবার সাথে একটা দোকান নিছে, চাটাও বিক্রি করে সাথে। আমি আবার ওই চার দোকানে বসতাম কিছুদিন। তো ওইখানে যখন চা নাস্তা এগুলো তো করি, করার পরে আমি আবার চলে আসি। মা বাবা ঝগড়া লাগার পরে আমাদের শহরে আমার নানু বাড়ির এখানে আমরা বাসা ভাড়া নিয়েছি। আচ্ছা, আমার বাবা মারা বাসা ভাড়া নেওয়ার পরে আমারে এখানে যে আসি রাত্রে, এখন তো আমি রাত্রে মেয়ে সেজা যেতে পারতাম না, আমি তো আলাদা ছিলাম, মামার বাসায়, নানু বাসায়, খালার বাসায় ছিলাম, মেয়ে সাজতে পারতাম। এখন তো বাবা মার সঙ্গে আছে। এখন তো বাবা মার সঙ্গে, এখন আমি মেয়ে সাজবো কিভাবে? রাত্রিবেলা লুকায় লুকায় ব্যাগের মধ্যে বইরা লইয়া যায়, মানে 1 দিন 2 দিন 3 দিন কত করা যায়। ওই মা বাবার কানে কথা চইলা যায় যে তোর ফুলায় মাইয়া সাজ্জান আছে। এর আগে কিন্তু মা বাবা জানতো না। এখন তোর মা বাবা আমার ছাড় দিবে না। বাবা বাজারে গেলে কিরা ফুদ্দি, তোর বড় ফুটটা কিটা বিকটা, তোর বড় ফুটটা কি হিজলা। না, বাবা মন খারাপ করে চলে আসে, তাদেরকে তো উত্তর দেওয়ার কোনো কিছু নেই। আমার ছোট ভাই গেলে কিরে হুসেন, তোর বাইটাকে মনের কিটা হিজলা। গ্রামের মানুষজন কিন্তু কোনো বাস বিচার করে না কথা বলার ক্ষেত্রে, যদিও এইটা একটা ক্লাসিফাইড গ্রুপের কাছে খুবই অ্যাকসেপ্টেবল। আমাদের নানি দাদিদের সময় এরকমই ছিল, কিন্তু পরের জেনারেশনের কাছে এটা মারাত্মক রকমের পার্সোনালিটি লাগার মতো বিষয়। অ্যান্ড ডেফিনেটলি আপনি চিন্তা করে দেখেন, ও যে গ্রুপে বা ও যে প্রান্তিক পর্যায়ে বিলং করে, সেখানকার মানুষের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ এরকমই হয়। কিন্তু এটা যদি আপনি আপার ক্লাসের ক্ষেত্রে যদি এরকম করেন, তাহলে কি অবস্থা হবে? মানে ওইখানেই তো কিয়ামত হয়ে যাবে। মানে ধরেন যেই লোকটা খুবই অবস্থা সম্পন্ন একটা লোক, তাকে গিয়ে যদি এইভাবে কেউ জিজ্ঞেস করে কি অমুক আপনার ফলানা কি এটা, তাহলে কি আস্থা রাখবে ওখানে? সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং মানে সোশ্যাল থিং। এখন আমি যদি আপনাকে বলি যে আমাদের পুরো দেশটারই এরকম একটা পরিবর্তন হওয়া উচিত, যেখানে মানুষ খুব সহজেই কাউকে আঘাত দিয়ে কথা বলবে না, যে কমিউনিটি বুঝেই না এটা আঘাত দেওয়ার মতো বিষয়, যে কমিউনিটির কাছে এটাই স্বাভাবিক, সেখানে আপনি কমিউনিটিকে চেঞ্জ করবেন কিভাবে? ধরেন ওর বাবাকে যে কেউ একজন জিজ্ঞেস করছে যে তোর ছেলেটা কি এরকম, তার কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার জিজ্ঞেস করাটা,
কিন্তু বাবা যে কষ্ট পাচ্ছে এটা সে বুঝতে পারছে না, বোঝার চেষ্টাও সে করছে না। এখন আমি তার জন্য যদি বলি আপনার এই প্রশ্নটা করা উচিত না, এভাবে দেখা উচিত না, সে তো এটাই বুঝবে না যে কেন কেন বলা উচিত না। ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। এই জন্যে মানুষের অভ্যাস চেঞ্জ করতে বা মানুষের কোনো স্বাভাবিক অবস্থা সেটা যে অস্বাভাবিক এটা বুঝাইতে অনেক সময় শত শত বছর সময় লেগে যায়। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, যে জায়গাটায় ছিলাম আমরা, তারপর তখন আমার মারতো। বাড়িতে এসে মারতো। তখন আপনার বয়স কত? 15-16? হ্যাঁ, তখন আমার বাবা আমারে ডাইরেক্টলি মারতো না, আমার মারে মারতো। যে তোর কারণে তোর ফুট খারাপ হয়েছে, তোর কারণে তোর ফুট ব্রিটিশ আছে, তোর ফুটের কারণে মুখ দেখাইতে পারি না, তোর ফুটের ব্যক্তি বাক্য। আমার যে ছোট ভাই, আপনাকে ডেকে কোনোদিন বুঝাইছে আপনার বাবা যে বাবা তোমার এই জিনিসগুলো কিন্তু ঠিক নাই, বা এটা তার তার মতো করেই আমি জানতে চাচ্ছি, কখনো বোঝায় নাই? না। আচ্ছা, তখন আমার যে যদিও ঠিক নাই কথাটা কিন্তু এটা তার বাবার জায়গাটা থেকে বলার কথা ছিল, যদি তার বাবা যে ধরনের আচরণ করছে। বাট আমি আসলে ওনার অবস্থা ঠিক আছে কিনা নাই সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। ওকে, জি। তখন আমার যে ছোট ভাই, ওই তো আমার 1-2 বছরের ছোট মাত্র, ওই আমার উপর প্রচুর মারামারি করতো, আমার প্রচুর টর্চারিং করতো, আমার ছোট ভাই এসে মারতো আপনাকে? মারতো। তুই কেন এই মেয়ে সাজিস? হ্যাঁ, মেয়ে সাজা নিয়ে ব্যাপার না, ব্যাপার তাহলে? হচ্ছে গিয়ে আমি ওই গড়েই থাকতে পারবো না, ও ওকে। আমি এই গড়েই থাকতে পারবো না, মেয়ে সাজে। পরে এগুলো জানতে পারছে, আরো ছোট ভাইও জানলো, বাবাও জানলো, মাও জানলো, এর আশেপাশে সবাই জানছে। তখন আমারে বলে যে তুই বাইতাইস না, যে ওই থেকে গেলাম। যাওয়ার পরে আমি খালপার বাসা ভাড়া নিছি আবার। তখন বাসা ভাড়া নিছি 800 টাকা রুম ভাড়া। তখন ওই যে নাচের প্রোগ্রাম করে করে রুম ভাড়া দেই, খাই, চলে আমার মতো আমি চলতেছি। মাঝে মধ্যে আসি, মা বাবা রেডে হেডে দেই। ওই ছোট ভাই যে সময় গরম না থাকে তখন আইলে আমার মারবো, আমারও তো মারবো, ঘরের মধ্যে পাগলামি করে। ওই জন না থাকে, বাবা জন না থাকে তো অনেক। পরে এসে গিয়ে আমার বাপে আমার একদিন ধরলো, তুই কি ডিউ করবি? আমি আমার ইটা করলে, আমার এডি করলে ভাল লাগে, তো আমি এডি করতাম না। তো ভালো জন লাগে, তুই আইস না, এই হের বাদ দিস না। ভাত খেতে বসছিলাম, আমার ভাতের প্লেটটা টানতে নিয়ে সুকে সুরুপ রেখে দিস। বাপে নিজে করছে এটা? হ্যাঁ, আমি তো ছোট, আরে সুকেশ তো অনেক বড় না, উপরে নিয়ে খেয়ে দিছে, বাদ দিবে না। ওই যে আমি যে মেয়ে সাজিয়ে চলবো। তখন আমি তো রাগ করে করতে বেরিয়ে গেছি গা। আম্মা কইতাছে, গুরমা তুমি বাইরেও, গুরমা তুমি আয়ো না, তোমার কারণে ঘরে অশান্তি। গোরমা কি জিনিস? গুরমা মানে হিজদা, এখনো না হিজদা বলে, তখন বলতো গুরমা মানে বিটটা। ও, এটা আপনার মা আপনাকে বলতেছে? হ্যাঁ। মা বলতো গোরমা করে? হ্যাঁ। আচ্ছা, নাম ধরে ডাকতো না? নাম ধরে তো ডাকতো, ওই যে আমার কারণে ঝগড়া লাগছে, আব্বা বাতের ডেকে লাত্তিটা ফালাই দিয়ে গেছে, গোরমা। আচ্ছা, বাতের ডেকে লাত্তিটা ফালাই দিয়ে গেছে গা। এলে গেছে গুরমা তুই করতে বাইরে, তোর কারণে ঘরে যত অশান্তি। বেরোয় গিয়ে আমার যে রুম ভাড়া যে নিলাম, ওইখানে থাকতে থাকতে তখন একটা বিয়ের অনুষ্ঠানে সোহাগপুর আমি নাচতে গেছি। 2009-10-এর ঘটনা, আমি নাচতে গেছি। তখন কিন্তু আমি অনেক সুন্দর করে সাজতে পারি। ওই যে আমি যে নাচের প্রোগ্রামে যাইতাম, মাঝে মধ্যে যাত্রা পালার অনুষ্ঠানেও যাইতাম নাচে। ওই যে যাত্রা পালার মেয়েরা যে সাজতো, আমি আরো বইসা থেকে ওদের সাজ দেখতাম। আচ্ছা, ওরা কিভাবে সাজে, কারণ আমরা সাজ একটু পরে উঠতে থাকা, এদেরটা উঠে না। তখন আমাদের এলাকার একজন ভাবি আছে, উনি এগুলো করে আর কি, যাত্রাপালা করে, ওনার জামাইও এগুলো করতো। তো তাদের সাথে আমার খুব ভালো একটা পরিচয় হয়েছে। ভাবির বাচ্চাটারে কোলে করে রাখতাম, খাবার টাবার খাওয়াইতাম, ঘরের কাজ করতাম, বাজারে এটা সেটা করতাম। এনে এমন হয়েছে যে আমি আমার জীবনটা ফিরে পাইছি। আমি তাদের সাথে সুন্দর করে থাকলাম। ভাবির কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। শেখার পরে সোহাগপুর প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে নাচতে গেলাম। এখন আমার এলাকা থেকে একটা পার্লার থেকে বউ সাজে আনছে গায়ে হলুদে, আমি সেজে গেছি বউর থেকে সুন্দর আমার লাগতেছে। এখন ওরা বলতেছে তুমি কোন পার্লারতে সেজে আসছো? আমি তো কোনো পার্লারতে সাজছি না, আমি নিজে নিজে সাজছি। এই যে ভাবি উনি যাত্রা করতো, যে ভাবি বলতে পাড়াপড়শি আর কি। আচ্ছা আচ্ছা। উনি আমার নিয়ে যাত্রা পালাতে যাইতো। হ্যাঁ। উনি আমার লেহেঙ্গা দিত, সাজায় দিত, বা আমি নিজেও যাত্রা করতো না? নিজে যাত্রা করতো। ওই ভাবির কাছ থেকে শেখা মূলত হ্যাঁ, আপনার? মানে ভাবি ডাকে আর কি। আমাদের 2টা গ্রামের 3টা গ্রামের পরে ওদের বাড়ি। জি। পরিচয় হয়েছে, ওরা গ্রামে থাকে না, আশাগঞ্জি থাকতো।
ওই ভাবির কাছ থেকে টুকটাক আরো কিছু শিখলাম, নিজেও কিছু জানি। মেয়েলিপানা যারা আছে তারা এগুলোর প্রতি একটু আগ্রহ থাকে বেশি। ওই বিয়েতে কইতেছে তো সাজ দেয়, তোমার সাজটা নষ্ট হয়েছে না, আমরা বউডারে কালকে তুমি সাজাই দিবা। এটা বলেছে আপনাকে? হ্যাঁ। তখন আমি বলি আমি সাজাই দিতাম, আচ্ছা ঠিক আছে দিমু, কত দিবেন? তখন বললো আমার 2000 টাকা দিব। ওরাই বলেছে 2000 ওরাই টাকা? বলছে 2000 টাকা দিব। ওই পার্লার থেকে 2 দিনে 5000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে সাজাবে। আচ্ছা, তা আমার 2000 টাকা দিব, আমি বিয়ের দিন সাজাবো। ওকে। তা আমার কাছে তো সাজের অনেক জিনিস আছে, হুম। মাত্র কিছু জিনিস আমার কিনা লাগবে। বউর তো আরো বেশি একটু মেকআপ টেকআপ করতে হইব। আমি আমাদের আশুগঞ্জে বাজারে গেলাম, কিনে আনছি, আইনা আমি সাজাইছি। আবার বউরে আমি ফুল দিয়ে দিছি আমার নিজের টাকা দিয়া, আচ্ছা। যাতে সবাই পছন্দ করে। তখন ওরা অনেক পছন্দ করছে। 2000 টাকা আমার দিছে, 1200 টাকার জিনিস কিনছে, 800 টাকা আমার কাছে আছে। গ্রাম বাংলায় বউ সাজানোর একটা সিগনেচার ব্র্যান্ডিং একটা মার্ক ছিল, আমি জানি না এটা এখন করে কিনা। এটা নিশ্চয়ই চোখে পড়ে না আপনার বাংলা ছবিতে, 80 দশকের 90 দশকের বাংলা ছবিতে যে নায়িকাদের বিয়ের যে সাজটা, সেখানে আপনারা দেখবেন যে এই দৃশ্যগুলো আছে। আমি জানি না এগুলো আপনি দেখেছেন কিনা। সেটা হচ্ছে যে ফোটা 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 সাদা 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 ফোটা ফোটা হ্যাঁ, দেয়, হ্যাঁ। ফোটা ফোটা দেয়, চতুর্দিক দিয়ে ফোটা দেয় মুখের উপরে। এটা হচ্ছে কেবলমাত্র বিয়ের সময়ই এই সাজটা ব্যবহার করা হয়। ইটস ভেরি ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা তো এখন আর করা হয় না। এখন নিশ্চয়ই এগুলো করা হয় না। না। এখন আর কেউ করে না। আমাদের এখানে আমি যখন আমি যখন প্রথম বউ সাজাইছি তখন এভাবে ফুটেও দিতাম না, মানে আলাদা টিপি পাওয়া যেত এভাবে রাউন্ড করে। ও আচ্ছা আচ্ছা, চতুর্পাশ দিয়ে ইয়ে করে দাও। হ্যাঁ হ্যাঁ, টিপি পাওয়া যেত, মধ্যে একটা লম্বা থাকতো, হ্যাঁ, আর এদিকে রাউন্ড করে এদিকে থাকতো। ওকে। আর এদিকে হচ্ছে আমরা এক্সট্রা মানে আলগা পাথরটি দিয়ে দিতাম হ্যাঁ। মিলানোর জন্য। 3টা বা 4টা পাথর বলতে হ্যাঁ, 3টা দিয়ে দিতাম। 3টা পাথর, right. সাজানোর পর মানে এলাকার পাশে যত মানুষ আসলো সবাই এসে কোন পাড়াতে সাজাইছে, মানে এত এত সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, তারা এত পছন্দ করছে। রাত্রে এনে আমি নিয়ে সেজে গেছি, দিনের বেলা আমি কিন্তু গিজনি প্যান্ট পরে গেছি। জি। এইটা হলো প্রথম সাজাইছি, কেউ কিছু বলে না। পরে এখন আমার চিনে আমি সাজাই, ওনার যারা সাজাইছি ওনার ননদের আবার কিছুদিন পরে বিয়ে, আমারে কল দিছে। বাহ। আমার তো মোবাইল কিনে লাগছে নাচের প্রোগ্রামের জন্য, বিভিন্ন জায়গায় যখন যাই নাম্বার লাগে। ফ্লোরে থাকতাম, ওই বউ সাজার 800 টাকা, বেশি পাইছি 1200 টাকার জিনিস কিনছি। পরে একটা চুপি কিনছি, চুকি এলাকায় যে চুপি আছে না, চুপি কিনছি। এখন আমার এত ভালো লাগতেছে, আমার ঘরের মধ্যে চুপি আছে, আমার খুব খুশি। আমি বারবারে শুই, বারবারে উঠি। চকি চুকি মানে খাট, খাট চকিতে বুঝতে পারছেন, হ্যাঁ। চুপি বলতেছে। আচ্ছা, ওকে, লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। ওই যে খালার বাসায় নিচে থাকতাম, হুম মামার বাসায় নিচে থাকতাম, হুম। এখন আমি নিজে চুকি কিনছি। তখন ওনার ননদের যে বাড়িতে বউ সাজাইছি, ওনার ননদের বাড়িতে আমি ননদের সাজাইছি। জি। সাজানোর পরে ওইখানে আমার দিছে 1500 টাকা। তুমি নিজের মানুষ, তোমার দেওয়ার আগে কাম করাইছি, ও নাইবা 500 টাকা কম নিবা। 1500 টাকা দিছে। অন তো আমার কোনো জিনিস কিনা লাগতো না, আমার যা আছে তাই 1500 টাকা দিয়ে সাজাইছি। সাজানোর পরে আমি এই রুমে সাজাইতেছি, ওই রুমে শুনতেছি বেড়া মানুষের দিয়ে বউ সাজাইতেছ, আমার বেড়া মানুষের কিছু কইতো না, খারাপ বলবে। ফুলা মানুষ দিয়ে বউ সাজাইতেছ, না পাড়ার মানুষও খারাপ বলতেছে যে আর মানুষ পাইছত না, একটা ফুলার আনছস বউ সাজাইবার লেগে, অন যদি বিয়েটা ভেঙে যাবে। ওহো। আমি শুনতেছি আর খারাপ লাগতেছে আমার। তারপরে আমি সাজাইতেছি, তাড়াতাড়ি সাজাইয়া আমার বলল যে টাকা দিছে। আমি কই জি, আমার টিয়া দিছে। আপনি পিছের দরজাটা যান গা। তখন আমি আর ওই তোর মাথাত নিছি না, মনে করছি এটাই দরজা, এটাই জায়গা। কিন্তু আমার যে খারাপ কথাগুলো বলছো এটা আমি বুঝতে পারছি যে ছেলে মানুষ আয়া বউ সাজাইতেছে। তখন এভাবে অনেকেই শুনছে যে আমি সাজাই। আরো কিছু জিনিস কিনলাম এই টাকা দিয়ে, কিনে এখানে আশেপাশের মানুষের সাজলে আমি আইসা তাদেরকে 100 টাকা, 50 টাকা, 150 টাকা দিত। যারা অনুষ্ঠানে যাইতাম তাদেরকে সাজাই দিতাম। আমি যে বাসায় ভাড়া থাকতাম তার 2টা বাড়ি পরেই ছিল পতিতালয়। আচ্ছা। তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমি টুকটাক পার্লারের কাজ জানি, তারা আমার দিয়ে সাজায়। ওকে, আপনি জানতেন না বিষয়টা নাকি পরে না। জানছেন? পরে জানছি, আচ্ছা। কিন্তু তারা আমার সাজে, তারা আমার দিয়ে সাজে। বুড়ু প্লাক করে, তখন আমি বুড়ু প্লাক পারি না। এখন যদি কই আমি পারি না, তো আমার স্বাস্থ্য না। হুম। সাহস করে আল্লাহর নাম লিয়ে ব্লেড দিয়ে বুড়ু প্লাক করে দিছি। আমি সুতা দিয়ে পারি না, আমি শিখছি না, আমি শিখতেছি। আসলে কিন্তু আমি কোনো পার্লারের ধারেই যাই না, ওরা একটু বেশি টাকা দিত।
তো অনেক বেশি যে টাকা দিত ওরা যে মানে কোন রাস্তায় ইনকাম করে বা খারাপ কাজ করে আমি তো জানতাম না। আমি মনে করতাম ওরা আমার কাজ পছন্দ করে বেশি, এই জন্য আমার বেশি টাকা দিত। তখন আমি ওদের কাছে যাই, ওদের কাছেই আমি খাই, ওরা আমার খাওয়ায়, আচ্ছা, সাজাই দেই, টুকটাক ফরমাইশ করি, হুম। খাওয়াই। কিছুদিন যাওয়ার পরে শুনতে পারছি যেটা আমারে বলে, আমি শুনতে পারি নাই, আমারে মানুষে বলে হুম। যে তখন নাকি নতুন মাল আইছে, কিন্তু আমি তো বুঝি নাই কি কইছে আমারে। আমি ওই তোগো এখানে নাকি নতুন মাল আইছে, আচ্ছা, কিন্তু ধরে নিছে যে আপনি ওদের সাথে। ওই যে পাড়া যেহেতু সবাই ওখানে জানে যান। যে আমি ওই পাড়াতে থাকি, ওকে, আমি ওদের সাথে চলাফেরা করি, তো নতুন কিছু আইলে তো আমি জানবো নতুন মাল আইছে। তখন আমার খারাপ লাগে, কি কয় আমারে, কি রে হালার ঘর হালা, কি এর নতুন মাল আইছে, তুই কারে কি কস? কয় আমরা লগে ধরা দৌ না, অন্যান্য তো ঠিক ধরা দৌ, অন্যান্য তো ঠিক দিয়ে নিয়ে দৌ লিশকাদা। ওই যে তাদের সাথে যে আমি বাজারে যেতাম, তারা কাপড় টাপড় কিনলে, ওটা মনে জুতা করছে কিনলে যে আপনি আমার নিয়ে যেত, মনে করতো যে আমি তাদেরকে নিয়ে কোনো জায়গায় দিয়ে আইতাম। ওই যে কেউ যদি আসতো, তে আমার ঠিকানা দিত যে ইয়া বাস স্ট্যান্ড যাইলে দেখবি সিনজিতে নামবো, একটা ব্যাগ লই একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে রুইয়া। আমি তো জানতাম না মহিলা কি এর মানে এরা বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। আসে খারাপ কাজের জন্য। ওই আমি মহিলারা আনতাম, ওই কইতে আমি নিয়ে যাই, নাম চড়ছে, আমি খারাপ জায়গায় থাকি, আমি দালালি করি। তখন আমি এদের কাছে যাওয়া বদ্ধ করে দিচ্ছি। তখনই আমার ব্রাহ্মণবাড়িয়া হিজড়ার সাথে পরিচয় হয়েছে। ওনার সাথে পরিচয়টা কিভাবে হলো? আমার এলাকার ওই যে মেয়েলিপানা যারা আছে সবাই কিন্তু আমরা একটা গ্রুপ থাকি, হুম। সারাদিন যে যেখানেই থাকে, সন্ধ্যার পরে একসাথে সবাই। একসাথে সবাই একটা আড্ডা দিই, স্টেশন বা যে কোনো মাঠে বা যে কোনো যার বাসায় যাওয়া যায়, যার বাসায় এগুলো সমস্যা নেই, এর বাসায় যে আড্ডা। আচ্ছা, তখন ওই যে আমার চুমন, মামুন, মুফাজ্জল, রাকিব, সাইফুল, ফারুক, আমরা সবাই একসাথে, শিপন, হুম। সুমনের সাথে হচ্ছে ওনার পরিচয়। এই ব্রাহ্মণবাড়িয়ার হিজড়ার সঙ্গে। হ্যাঁ, তো ব্রাহ্মণবাড়িয়া নাম কি ছিল ওনার? নামটা বলতে চান না? না, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। উনি ইন্ডিয়াতে থাকে। হুম। ওই সুমনের মাধ্যমে উনি আমারে বলছে যেমন আর কি। তখন আমার বাড়িতে তো বইলা যেতে হইব, তখন মারে তো বলা যাইব না আমি ইন্ডিয়া যাবো। কইছে তোর মারে ইন্ডিয়া গেলে তো আবার অনেকে কইব যে ইন্ডিয়া যায় আমরা ওই যে লিঙ্গ একটা হিজড়া যাবো গা, এই কথা কইব। তো তুই মারে এটা কইস না, কইবে তুই বিদেশ যাইতেছিস আচ্ছা, নাইসের লিগা, আচ্ছা। তোর নাইস পছন্দ করছে, তুই নাইস বলে বিদেশ যাইতেছিস। আমিও হিলা যেমন মিশা কথা শিয়ে দিছে, আমি ঘরে এমনি কইছি মিশা কথা। করার পরে আমার মা আমারে 20,000 টাকা দিছে। আচ্ছা, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে উনি আপনাকে কি করবে আগে থেকে কোনো কিছু বলেছে? হ্যাঁ, কি? বলছে যে আমারে ক্লাবে নাচমু, আচ্ছা, ওকে, তারপর? ক্লাবে নাচমু, রানীর মতো চলমু, নিজের স্বাধীন মতো চলমু, হুম। সারাদিন ঘরে থাকবা আর নাচ গান করবা, আর রাত হইলে ক্লাবে যাবা, নাচ গান কইরা ব্যাগ ঘুরে টাকা নিয়ে আসবা। এই স্বপ্ন দেখাইছে আপনাকে? হ্যাঁ, তুমি তোমার মতো স্বাধীন। আচ্ছা, আম্মা কিস্তি উঠে টাকা দিছে আমারে, দিছে পরে আমার বাবা সাথে নিয়ে আমার টাকাটা ওনার বাড়িতে নিয়ে দিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, বাবা এখানে সাথে নিয়ে দিয়ে আসছে, ভাবছে লাভ পাচ্ছে। হ্যাঁ, নিয়ে গেলে আলটিমেটলি হচ্ছে মেয়ে পয়সা বাস করে ইনকাম করবে ইন্ডিয়াতে। আপনি নিশ্চয়ই বাড়িতে বলছেন যে ওখানে নাচ গান করবো, টাকা পয়সা, সো বাবা দেখছে এখানে প্রফিট আছে। হ্যাঁ। তখন মাও টাকা দিছে, বাবা আমার নিয়ে গেছে হেন হিজড়ার বাড়িতে। ওই হিজড়া আবার বাড়িতে ছেলে সেজেই থাকে, ইন্ডিয়া গেলে মেয়ে সাজে। আচ্ছা, তো উনারে এনে গিয়ে আমার বাবা উনারে 20,000 টাকা দিয়ে আসছে। 2 দিন পরে আমাকে নিয়ে যাবে। তো আমারে আমার মা বাপে একটা স্কুল ব্যাগ কিনতে হইব, কাপড় নিতে হইব। স্কুল ব্যাগ কিনছি, কিনা আমার বাসার যে ওই যে আমি যে বাসা নিয়েছিলাম, বাসার যে মালপত্র আছে সব বাইন্দা বাসা ছাইরা হুম। সব আম্মার কারণে রেখে গেছি। আর যে সাজার জিনিস টিনিস আছে, মেয়ের কাপড় টাপড় সব লগে লয়ে গেছি, ওইখানে গিয়ে সাজ দিব না। তো আমরা এয়ারপোর্ট আইছি, ঢাকা এয়ারপোর্ট না বিমানবন্দর কি জানি কয়, কমলাপুর আইছি। তখন তারা মেডিসিন আমার কই আনছে, এমন নিয়েছিন কমলাপুর আনছে। কমলাপুর থেকে যৌসুরের ট্রেনে আবার তুলছে, যৌসুরের ট্রেনে তুললা যৌসুর গেছি, যায়া এক দালালের বাড়িতে আমরা লাইতে থাকছি। থাইকা পরের দিন ভোরে আমগরে করছে, ওই বর্ডার পাস করছে। হেন থেকে বর্ডার পাস করে
কলকাতা নিছে, কলকাতা থেকে আবার এক ট্রেনে উঠছে, 2 দিন 3 দিন 2 রাত ট্রেনে করে আমগরে ইয়াত নিছে, দিল্লি, আচ্ছা, নয়া দিল্লি। আমগরো বলতে কি আপনার সাথে আরো ছিল? হ্যাঁ 6 জন। 6 জন, ওকে। হ্যাঁ, নয়া দিল্লি নিয়ে ওনার বাসায় আমগরে রাখছে 5-6 দিন। তো না আমরা হালি কই আমরা কাজ দো নাকি লেগেতে, কোন ক্লাব যাবো লয়ে যাও নাকি লেগেতে। ওইখানে যারা পুরান ছিল তারা বেরিয়ে যায়, গেলে আমরা বলি কই যাইছে, এরা ক্লাবে গেছে নাচতে। আচ্ছা, তো দিনের বেলা ক্লাবে যা নাচতো হয়। তো 5-6 দিন পরে আমরা কইছে যে আমরা আসলে আমরা নতুন গেছি, আমরা নাচাইতো না, আমরা যে ভিক্ষা করাইবো সিগন্যাল। 4 রাস্তার যে মোড় থাকে না সিগন্যাল, গাড়ি যে লাল বাতি নীল বাতি ধরে, তো ওইখানে হচ্ছে লাল বাতি ধরলে গাড়িগুলা থাইমা থাকে, আমরা হচ্ছে তালি দিয়া, তখন তালি শিখাইছে, সব শিখাইছে। কিভাবে দেয় একটু দেখান তো আমাকে। এই যে এভাবে তালি দিতাম, তালি দিয়া সিগন্যালে দাঁড়াইতাম। কি বলতেন? बाबूजी दे दो, भैया जी नमस्ते, भैया जी 10 रुपया दे दो। उन्हीं हमारे শিখাইছে, আমরা তার এগুলো জানতাম, উনি আমরা শিখাই দিছে। पानी पीना, पानी खाऊंगी, পিউঙ্গি, খানা খাউঙ্গি, এসব কিছু কিছু আমগরে শিখাই দিছে, ওকে। যেগুলো আমরা চলতে গেলে লাগবে শিখাই দিছে, আমরা কালেকশন করি। উপায় নাই তো, আপনি যদি বলেন যে এখন ক্লাবের জন্য আসছি, তুমি কেন এটা শেখাচ্ছ, বলেন হ্যাঁ। নাই? না, আমরা তো টাকা পাইলে চলে, রাস্তা একটা হয়েছে, বাড়িতে তো আর দেখতেছে না নাচতেছে না কি করতেছে। পরে পুরান গুলা যা বললো সবাই বলছে বিয়ে করে। ক্লাবের কোনো ব্যাপার স্যাপার নাই না। এখানে? তখন আমরা ওনার থাকি। আর ভিক্ষা করি? হ্যাঁ। কি পরিমাণ টাকা হয় একদিনে? 2000 2000 রুপি। 2000 রুপি। এই 2000 রুপির কত পার্সেন্ট আপনার কাছে? 1500 রুপি। মানে সব তো আপনাকে ওখানে দিয়ে দিতে হতো? হ্যাঁ, আমরা অর্ধেক দিত। আচ্ছা, এটা কি দল ধরে যেতেন নাকি একা একা? দল দিয়ে যেতাম, যা ওই যে মেট্রো দিয়ে গিয়া বিভিন্ন যে সেক্টরে নামে। আমার ছিল রজনী গার্ডেন, আমি রজনী গার্ডেন নেমে যেতাম মেট্রো দিয়ে যায়। কত সালের গল্প এটা? 2013 সাল। 2013 সালে। তো এই যে হাততালি দিচ্ছেন, আপনি চাইলে তো নিজের পকেটেও রাখতে পারেন টাকা, মারতেও তো পারেন, সেই সুযোগ ছিল ওখানে? না, সুযোগ নাই। শুধু আমার তো বাড়ি ঘর নাই, আমি টাকাটা রাখবো কই? সেটাও। আমরা তো দলবদ্ধ থাকতে হয়। তখন ওই যে কতজন লোক আছে এরকম ওইখানে আপনার দেখা মতে, এই হিজরা বাংলাদেশ থেকে ভাবে নিয়ে গেছে, অনেক ভিক্ষা করাচ্ছে? হ্যাঁ, অনেক। আচ্ছা। তখন আমি এরকম একটা ইনফরমেশন এর আগেও পেয়েছিলাম, সেটা হয়তো দেখেছেন আপনারা কোন একটা এপিসোডে। জি। তখন আমি, রাবিনা, সাবনা, শবনম, 4 জন, আরেকটা ছিল ওটার নাম আমার মনে নাই, আমরা 5 জন। তো 5 জনে যাইতাম। আমগরে তো 2-3 দিন নিয়ে উনি দেখাই দিচ্ছে কিভাবে যাইতে হয়, কোনে যাইতে হয়, মেট্রো দিয়ে কিভাবে উঠতে হয়। গিয়া কালেকশন করে আনলে অর্ধেক আমগরে দিত, আর অর্ধেক উনি নিত। উনি আমগরে শিখাই দিত যে কেউ যদি কোনো রাস্তাঘাটে কোনো হিজড়া যদি দেখে, বলবা যে নামাস্তে মাসি, নামাস্তে দিতা, নমস্কার দিবা, দিয়া যদি জিঙ্গা তোমরা কার করে কইবা ডুলি হিজড়ার করে, উনার নাম বলতে মানা করতো। তখন এটা নিয়ে আবার আমরা গবেষণা করতাম, উনার নাম কইতে, উনার নাম মানা করে কি লিখে কইবা লিখে। তখন আরেকটা কইতে, আরে ডুলি হইছে বড় হিজড়া, হিলার নাম কইলে সবাই ডরা, ও সবাই বই ফাই বই লেগে তোরারে কিছু করতো না, নাতে তো তোরারে মারবো। আর ওইখানে গিয়ে তো আমরা বলতে পারতাম না আমরা বাংলাদেশি, সবাই জানতো আমরা কলকাতার আচ্ছা বা আগরতলার। আচ্ছা। বাঙালি বললে তো সমস্যা, আমগো তো কিচ্ছু নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কাগজ নাই, কিচ্ছু না, আমরা তো সুরাই পথে গেছি। তো একদিন মেন রোডের মধ্যে, ওই দিন হচ্ছে হোলি দেওয়ালি। হোলি দেওয়ালির দিন আমরা অনেক টাকা পাইতাম, সবাই টাকা দিত। তো একটা গাড়ির মধ্যে উনি যে হিজড়া আমি জানি না, আমি যা কইছি নমস্তে মাসি দে দো, 20 টাকা দিছে, 20 রুপি দিছে, দিয়া কইতেছে মাথা তোমরা আড্ডা দিছে, जीत रहे हो बेटा, क्या करते हो? और हम किसी मैं बत्ती मांगती हूँ, को खाजरा करते हो? हम कि नहीं मासे, हम लोग ऐसा नहीं करते, মানে নাইডে খারাপ কাজ করি কিনা, খাজরা বলে এটাকে। তখন আমি হিন্দি সব বুঝি, 3 মাস থেকে রয়েছি, আমি নিয়ে মাসে हम लोग ऐसा नहीं करते हो, সিগন্যাল টাকা উড়াই, শুধু আমি খারাপ কাজ করি না। কইতাছে জিত রে হো, মানে বাচ্চাটা হো ভালো। যাইতেছি আবার ডাক দিছে, শুন শুন ইদারা, তো কিসকা ঘর কে চলা, डोली का घर का नाती चला, एमनी और एमने दोस्त रुक कौन डोली का चला। और हमको जो खीरी बाबा फुल के इधर जो रहती है ना नाला का पास, আমরা তো সেই দিছে কোন ইলার বাড়ি সব কইতাম, নালার পাশে যেটা হয় ডোলি হিজরা, আমরা ইলার চলা। এমনিতে মানে তাফাতে ধরছে,
দইরা আমার চুলের মুড়ি ধরছে। ওহো, তখন তো আমার চুল একটু বড়, এতটুক আমার চুলের মুড়ি ধরছে, দইরা আমার সিঞ্জিত টাইনা তুলে লয়ে যেতেছে গা নিয়ে। সিঞ্জিত তো 4 জন কইতাছে মে হু আর ডুলি হিজরা, মে হু ডুলি তু বলতি হে তো ডুলি কা চালা ওহো, হো, 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 ভ্যান হো। কে লাউরে পাকার ইসকো কইরা ধরে লাইছে আমারে। তখন আমি হোলি দিওয়ালির দিন 26,000 টাকা পাইছি। তখন তো আমরা 3-4 ঘন্টা যাইবার আগে সময়টা হইলে আমরা গণি যে কত পাইছি। হুম, 26,000 টাকা পাইছি আমি আর আমার লগের একজন, আমরা 2 সাইডে একজন, হে 2 সাইডে একজন। তা আমরা 2 সাইডের টাকা একসাথে, হে 2 সাইডের টাকা একসাথে। তখন আমার টিয়ার ব্যাগটা টান মারছে, আমি টিয়ার ব্যাগ কোনোর মতো ছাড়ি না। যখন আমার চুলের মুড়ি ধরছে আমি হাতের মধ্যে কামড় দিয়া দৌড়, একেবারে যতটুক পারছি ততটুক দৌড়ছে। আমার জামাটা টানিয়ে ছিঁড়া ফেলছে, টান যে দিচ্ছে জামা ছিঁড়া গেছে গা। ছিঁড়া জামা লই এমনি বইলা দৌড়তাছে মিন লুটে দা, কোনো বেটা বাঁচাইতে হয় না। পরে এন থেকে এক বেটা ডাব বিক্রি করতেছে, হ্যাঁ बेटा कुछ भैया जी आपका मोबाइल दे दो मुझे, मेरा मम्मी को कॉल करना है गुरु जी को। মোবাইল দিছে, গুরুর ফোন দিছে, গুরু বয়া শুরু করছে। সন্ধ্যা হয়ে গেছে গা, তোর আয়স না কিনলে আইলে না কিনলে অন্তর ধরছে আমি জানি না। আমারও তো সিগন্যাল তো ছাইরা দি, আমার তো আমি তো ছুটে গেছি কামড় দিয়ে দূর দিয়ে। হে পাশে যে 2 ডেসপ্লিটার দৌড়ে লয়ে গেছে এই ডলি হিজড়া। ডলি হিজড়া, এই 2টা দৌড়া মাটিওয়ালা লয়ে গেছে গা। দিল্লিতে মাটিওয়ালা জায়গার নাম। ওদের কেন নিছে, কেন ওর নাম ভাঙায়, এই কারণে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদেরকে যিনি নিছে উনি হচ্ছে তাদের দলে নাই, উনি নাকি তাদের দল থেকে ঝগড়া কইরা চলে আসছে। কিন্তু নাম ভাঙায় ওনার। নাম ভাঙে উনার, উনি লুকায় ওইখানে থাকে। বুঝছি, আমি করে নিয়ে একটু ডলির লস হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে? ডলি বলতে ওইখানে ওই এরিয়াটা ডলির নামটা, যে এরিয়ায় কালেকশন করে। আচ্ছা, তো ডলি ধরতেছে কেন আপনাদেরকে? ধরার দরকারটা কি? ওই যে আমরা অন্য জায়গার মানুষ, আর হচ্ছে আমি ডলির নাম কইছি, তো বুঝছে যে ওরাও ডলির নাম ব্যস্ত আছে। কিন্তু ওই বুঝতে পারছি, হ্যাঁ। এরিয়াটা আসলো আরেকটা হিজড়া ছিল, উনি হচ্ছে গিয়ে অনেক বড় এলাকার, উনার আন্ডারে 2 জনকে নিয়ে গেছে। এখন তো আমি যেভাবে হোক বইলে একটা গাড়ির ওইখানে ইন্ডিয়াতে আবার একটা ভালো ইয়ে আছে, যে কোনো গাড়ির আপনার লিফট চাইবেন দিবে। আচ্ছা, তখন আমি করে লিফট চাইছি, আমার দিছে, নিয়ে দুয়ার কামড় নাম সিনেমা সেরা। আমি আমার একটা পরিচিত অটো পাইছি, এটা দিয়ে বাসায় গেছে। যাওয়ার পরে হিজড়া আমার আরো গালাগালি করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা কেন গেলাম, কেন ওইখানে থাকলাম? কিন্তু আমরা তো 4-5 জন একসাথে যাই না। আমাদের কাজ হচ্ছে আমরা সন্ধ্যা হলে যতটুকু আমাদের টার্গেট দিয়ে রাখছে হিজড়া, আমরা টার্গেট অনুযায়ী টাকা কালেকশন করার পর আমরা আবার 20 টাকা, 30 টাকা, 40 টাকা একটু বেশি কালেকশন করি। ওই যে 20 টাকা দিয়ে আধা কেজি আঙ্গুর নিয়ে আসবো, এনে সবাই খামু। কালেকশন করলে একটু খাওয়া যায় আর কি। জি। আবার ওই যে কালেকশন করে ওইখানে তো অনেক জিনিস দেয়, খাবার দেয়, কাপড় দেয়। তো ওই 20 টাকা বেশি ইনকাম করতে গিয়ে ডলি হিজড়া আম করে ফায়া লাগছে। আচ্ছা, ওই 2টারে নিয়ে গেছে। পরে ওই 2টারে আমরা যে আন্ডারে ছিলাম, গুরুর আন্ডারে ছিলাম, গুরুরে ফোন দিছে, দিয়া আমরা ওই 2টারে পরে যেমন খেরা মিলমিশ করে মাইরা ছড়াই দিছে। তখন আমরা বয়ে বয়ে কাজ করি, আবার যদি আমি করে ধরে সন্ধ্যার আগে এই পড়ি। তখন আর এত টাকাও পাই না, চলতেও ঝামেলা, এলার মাইনা দিতেও ঝামেলা। একদিন আমরা 4 জন, উনিও ছিল, গুরু যে উনিও ছিল, তার 15-20 দিন পরেই উনি যে ওইখানে জবানবন্দি দিয়ে আইছে, আমরা লই আনতে 3 দিনের ভিতরে যাইবো গই, তা তো আমরা জানি না। 2টারে ছুটে আনতে গিয়ে জবানবন্দি দিয়ে আইছে। ও ওকে। মেইন রোডে দাঁড়াইছি, তখন আমরা 5 জন যাওয়ার পরে 2 জন একসাথে দাঁড়াইছে, 3 জন একসাথে দাঁড়াইছে, কারণ গাড়ি সিগন্যাল দিলে 5 জন একসাথে তো লইব না। তখন একটা বড় একটা কালো মাইকু আইছে, কালার আয়েসেরা 3-4 জন নামছে। তখন আমরা মনে করছি যে কোনো বিয়ে শাদীর খবর দিতেছে, বাড়িতে মনে বিয়ে হইব বা বাচ্চা হয়েছে, আমরা নাচতে যাবো। আবার দিনের বেলা আমরা ভিক্ষা করে কালেকশন করে রাইতে আবার মাঝে মধ্যে নাচতে যাই। ওই যেসব বিয়ে বাড়িতে টাকা পয়সা উঠায় উনি যায়, মাইকো দিয়েই যা আমগরে লিয়া। তখন আমরা মনে করছি দাওয়াত দিতে হয়েছে, আমরা আরো খুশি, ভালো হয়েছে, আজকে একটা প্রোগ্রামে নাচমু, যাই দিই হিজলা বড় বড় তা মোটা বড় বড়। ইলারা কইতাছে হিন্দিতে, তুই বলে আমার এলাকার থেকে কালেকশন করস, তুই বলে ইতান্ডে লইয়া থাহস। কইতাছে যে না, আমি তো এটা করি না, ইতানের মা বাপ না, ইতিম, ইতানের তাহে ইতান্ডে দেখতাম। তখন হিজড়া তো সত্য ঘটনা জানে যে আমরা তো চুরি করে তাহি, আমরা ধরে লাইছি যে যেমনে পারে দূর।
মানে অনেকটা উঁচা দেওয়াল থেকে আমি যে দৌড় দিছি মেন রোডে, অনেকটা উঁচা দেওয়াল থেকে আমি লাফ দিয়ে পড়ে গেছি নিচে। আচ্ছা পড়ে আমার পা মচকে গেছে, মচকানো পা নিয়ে আমি দৌড়ছি, যে যেমনি পারছে দৌড়ছে। একটারে হয়েছে গিয়া রবিনা কইরা যেটার নাম এটারে দৌড়া লিছে হিজড়া ঢুকেরা, আর হিটির ধরতেছে না। তা আমি তো আমারে আবার ড্রাইভারটা দৌড়াইতেছে, হিজড়ার যে ড্রাইভারে দৌড়াইতেছে, আমি 3 বারে 4 বারে ঘুরা আমরা দৌড়াইতেছে আর কইতেছে চোর চোর, ইস্কো পাকারো চুর চুর করে দৌড়াইতেছে। তখন এই এলাকার মানুষে তো আমার সবাই চিনে, মহল্লার, কইতেছে মনীষা চোর। পরে আমি কইতেছি না, হিজলার লড়াই রাখছে, মানে কাজে লাগছে, এর লিগে আমরা দৌড়াইতেছে। তা আমি আবার বুদ্ধি করে 3-4 বারে ঘুরে আমরা বাসাত গেছে, যাতে হেরা বাড়িটা না চিনে। মানে একটারে যে দৌড়া লাইছে আমরা তো জানি না। তো আমরা যে হিজলার আন্ডারে থাকি, হিজলা আবার লাডি ডান্ডা মানে বড় বড় লটমট বাইক করছে, হেরার লোকে ঝগড়া করবো, মোকাবেলা করবো। তো হেরা আইছে গাড়ি বইরা 4-5 বড় বড় গাড়ি, মাইক্রো গাড়ি, যে হিজড়ারা হেরা আইছে। ওই যে একটার যে দৌড়া নিছে গাড়িটা বাসা চিনাই দিছে, আয়া তো মারামারি, আমারে চুলের মুড়িটা দৌড়া নিয়ে মেন রাস্তার মধ্যে ফালায় 60 জনে মিললে আমার বুঝতে দিয়ে ফিরছে। শুধু মানে কোনো চোরও না, লাত চোরও না, ঘুষিও না, শুধু ফাড়া বুড়জুতা দিয়া, ক্যাশ যেটা আপনার ক্যাশ বুড়জুতা দিয়ে মারছে। সব ইন্ডিয়ান মারতাছে আর কইতাছে হাই হাই বাংলাদেশি, হাই হাই বাংলাদেশি। হেরা তো জানে বাংলাদেশে, অন্য মানুষ তো জানে না আমরা বাংলাদেশে। ইচ্ছা মতে মারছে, মায়ের খায়া গাড়ির ভিতরে বন্দি করে থইছে। এই হিজদাদের যে 5টা গাড়ি আনছে, 5টা গাড়ি বেরিয়ে আইছে। হেরার তো অনেক দাপুট না, আর আমগরে জেলা নিছিল তো একলা। তারপর পরে আমি গাড়ির লক তো খুলতে জানি, বিভিন্ন জায়গায় নাইছে, প্রোগ্রামও গেছে অনেক সময়। আমরা পরিচিত ভাইয়েরা গাড়ি তোড়াইছে, তো লকটা টান দিয়া খুললা আমি আবার বাসার ভিতরে দূর, কারণ এরা তো রাস্তায় মারামারি করতেছে সবাই। বাসার ভিতরে দূর দিয়া আমরা বিল্ডিংটা হলো 3 তলা, যেটাতে আমরা থাকি, ইন্ডিয়ার বাড়িগুলো আবার লাগানো, এই সাথে তো ওই সাথে যাওয়া যায়। আমি এই সাথে তো ওই সাথে গেছি, যাই আরেক সাথে গেছি, কারেন্টের হাম্বা ধইরা নিচে নেমে গেছি, নাইমা যত দূর পারছি দূর দৌড়ছি দুইরা। তখন ইন্ডিয়ার এক পোলার লগে আমার ভালো বন্ধুত্ব, জিত করে নাম হেরে ফোন দিচ্ছে যে এমন এমন ঘটনা। হে আয়া হের বাইতে আমার নিচে এবার আমি সব কইয়া দিছে যে আমি বাংলাদেশে চাইছি, আমার এমন তুই আমার যাইবার ব্যবস্থা করে দে। পরে হে যাইবার ব্যবস্থা করছে। রাত্রিবেলা আবার আমার মোবাইলে ফোন আইছে, হিজড়ারা মীমাংস হয়েছে। আচ্ছা, মীমাংস হয়েছে, আমার আবার লাইতে লইয়া গেছে, মীমাংস হয়েছে। আবার হিজড়ারা কইছে 3 দিনের ভিতরে আমরা এনতে যাইতাম না। তখন আমি তো ছোট না, আমি কাঁদতাছি, আর আমার জ্বর উঠে গেছে। পরে আমার আরেক জায়গা, আরেক মহল্লাত পাড়ে গেছে, তোর জন্য তো ডর করতেছি, তুই থেকে জায়গা কেন জায়গা। হে মহল্লাত গেছি গা, হে মহল্লাত থেকে 1 মাস পরে আবার বর্ডার পার করে, 1 মাস পরে টিয়া লাগতো না, আমরা তো 1 টিয়া দিত না বর্ডার যে পারুন, আমরা টিয়া পয়সা তো হিতা নিশ্চয়ই যা মারামারি করে 1 মাস পরে আমরা বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে এসে। বাংলাদেশে আওয়ার পরে এই যে হিজড়া নাম হয়েছে, চুল বড়, মেয়েদের মতো থাকি। তখন ওই যে আমার মা বাবার কাছে উঠছে, তখন আমার ভাই আমার সাথে যুদ্ধ শুরু হয়েছে। মা ওকে তুই তা কি শুরু করছস, বাপেকে তুই তা কি শুরু করছস। অন্ত আমি হেরার কথা শুনি না, অন্ত আমি তালি শিখছি, অন্ত আমি কুস্তা করলে মা বাপে কিচ্ছু করলে মা বাপেরা তালি মারতাম, মায় অতলা কথা কইতাছিস কি লিগা। আমি গুরমা, আমি আমার স্বাধীন মতো থাম, আমার যদি স্বাধীন, তোর যদি আমার স্বাধীন না দেশ, আমার মতো দিলে আমি থামকা। ঝগড়া লাগছে, ওরা আমি করতে বাইরে গেছি, সন্ধ্যার সময় আমার বাইরে আইছে, মার লোক ঝগড়া লাগছে। তো আমি ঘরে লুকায় থাকছি। পরের দিন সকালে মার লগে হে আবার ঝগড়া লাগছে, টিয়ার লিখে ঝগড়া করতো, টিয়া না দিলে মায়ের দূর, আর টিয়া দিলে বালা। তখন হেরা মা ফুতে যদি ঝগড়া করে, আমি যদি কিছু কই, কিরে তুই আমার লগে করতেছিস, এই গুরমা তুই কথা কইস না, হিজলা তোর কি এর কথা এন, তুই আমরা ঘরের কেউ না বাইরেও। তখন ওই যে আমার মারে, আমার মা
আর আমার বাবারে আমার ছোট ভাই মারতো, আমার মা বাবার উপরে হাত তুলতো। তখন আমি হিজড়া ওই গুরমা ওই যেটা মা বাবার সন্তান না, আমার কাছে খারাপ লাগতো, তখন আমি হেরে মারতাম। হেরে মারলে আমার মা বাপে উল্টা আমারে মারতো। ওহো, আমার এত বড় বুড়ি দাউলিয়া মিন লুড়ে দৌড়ানি। আমি দৌড়তে 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 হালফারে রুটে গেছি গে, আমারে দৌড়ান দিছে ছোট এক বাচ্চা মনে করছে হেরে দৌড়ান দিছে, হে সিনজিত তোলা ফিরেছে গা, হের লাগছে 4টা সেলাই। পরে দৌড়াইয়া দৌড়ে আনছে, আইন না আমার ইচ্ছা মতো মারছে। কে মারছে? আমার ভাই, কেউ ফিরাইতে পারে না। সবাই কইতাছে দেখ সাইরা দে মইরা যাবো মইরা যাবো, আমি শুধু নিচে পেয়ে আল্লাহরে ডাকতেছি। আমার চুল অর্ধেক ছিঁড়ে ফেলছে, তখন আমার চুল বড়। মাইরা আমরা যে বাসায় ভাড়া থাকলাম দোতলায়, নিচতলায় একটা রুম থেকে বারাইটা চলে গেছে। তা বারাইটা চলে গেলে এখন এনে মানুষ পরিষ্কার করে দেওয়া যায়, তখন কিন্তু পরিষ্কার করতো না, শুধু মাল সামানটা নিয়ে বাইরে যেত গা। রুম ময়লা নোংরা সব এমনি আছে। ওই রুমে আমার এক রাত একদিন বন্দি করে রাখে। কোন ধরনের একটা খাবার একটা পানি কিচ্ছু না। এই রুমের ভিতরে থাকছে যে ভয়ে আমার কলজা চিপে মারছে, আমার টাইফয়েড জ্বর হয়ে গেছে। আমি শুকায় একবার মরা মানুষ কঙ্কালের মতো আছে আমার আইডি কার্ডের ছবিটা তখন। ও, এটা সেই সময় আইডি কার্ডের ছবি? হ্যাঁ। সেটা কেউ বলে নেই যে আমি দেখেন, কেউ বলে নেই যে আমি বাঁচবো না, এটা দেখানো যাবে না কারণ আইডি কার্ড দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন? চুল কাটা একদম, ওই যে না পরে নাড়া করে ফেলছে। নাড়া করার পরের ছবিটা। হ্যাঁ, সবাই বলছে যে চুলের জন্য এই অবস্থা। গ্রাম দেশের মানুষ না, ছেলে মানুষ এত বড় চুল লাগছে, চুলের কারণে হে এমন হচ্ছে। চুল কেটে দেয়, চুল কেটে দেয়, জ্বরটার ভালো হয়ে যাবে। সবাই কইছে বাঁচতো না, কান বিন্দানো নাক বিন্দানো, আবার এত বড় চুল মাটি দিবে কেমনে, মরলে মানুষ ধোয়াইব? চুল কেটালা যদি মইরা জায়গা কোন জানা। আমি তো হাঁটতে পারতাম না, লাডি বর করে হাঁটতাম। আমি সারা জীবন যতদিন ইনকাম করতে পারছি তাদেরকে কাপড় লতা কিনে দিছি। আজকে তাদের কাছে 30 টাকার আমি যে বিছানায় পরে নিজের কাপড় কিনতে পারতাম না, আমার 30 টাকা একটা গামছা কিনা দিত। আমি মনটাকে বুঝাইতাম যে না আমার বাবা আমার দিছে, আমার কিছু দেয় নাই। মানে লাডি দুইয়া লাডি বই করে করে আমার পাশের বাড়ির এক নানু, ওনার বাসায় আমার এক বান্ধবী ভাড়া থাকে, ওইটা আমার মেয়ে। ওর এখানে যাইয়া বলতেছে কইছে কি রে তুই কাপড় কিনছত না? তখন আমি কান্দা শুরু করে দিচ্ছি, আমার কাপড় কিনা দিছ না, খাইছত না? কেন খাইছি না। তখন ওদের ঘর থেকে ওই যে ফার্ম মুরগি দিয়ে তরকারি নিচ্ছে, ভাত দিচ্ছে। আমি ওই ভাত নিয়ে ভাত খাইতে পারতেছি না, আমি শুধু কাঁদতেছি। আমি তো ভাত খাইতে পারি না, আমার তো জ্বর না, টাইফয়েড হইলে কিছু খাইতে পারছি না 1 মাস 3 দিন। পরে আমার কিছু কিনে দিছে না, তো আমার ঠিক মতো ডাক্তারও দেখে না। ফার্মেসি থেকে 10 টাকা 5 টাকার ওষুধ না দেয়, এগুলো খাইয়ে তো টাইফয়েড জ্বর ভালো হইতো না। পরে আমার এক পাশের বাড়ির খালা আসমা খালা কইতাছে ফুলাটা দেখি তোর এমন টাকা মেরে লাইবি, ডাক্তার দেখা। পরে আমার মা 1000 টাকা আমার বাবা দেয় না, অনেক জোর কইরা নিয়ে বৈরব ডাক্তার দেখাইছে। পরে আমি ভালো হয়েছে। ভালো হওয়ার পরে আমার ঘরে থাকতে দিব না, আমি এগোর থেকে চলে যেতাম। আমার ভাইটা অত্যাচার করে বাসার বাড়িওয়ালা বিদায় দিছে। আমার মায়েরা নদীর পার চলে গেছে, আর আমি আবার সেই হিজদাগিরি। যত চাই যে না হিজদাগিরি করবো না, পিঠা মোড়া খাইয়েছি। ইন্ডিয়া তো মারছে, শরীর নিয়ে উঠতে পারি না, ভাইও মারে, মাও মারে, বাপেও মারে। পরে আবার সেই হিজদাদের দলে, কারণ বাপে তো আগে থেকেই মারতো। ওই যে যখন মেয়ে সাজদাম এর করতে করতে আলতা মালতা চুরি করে আনলে মারতো, তোর বাপেরও তো এমনি বই পাই। চলে গেছি আবার হিজড়াদের কাছে। এখন একেবারে আমার পার্লারেরও নেশা নাই, ফ্যামিলিরও কোনো নেশা নাই, কিচ্ছু নাই। আমি ডাইরেক্ট হিজড়াদের সাথে কালেকশন করি। এখন আর আমি ফ্যামিলির কোনো নামও নেই না, কোনো কিছু না। কত সালের গল্প এটা? 15। 2015 সালে একদম ডেসপারেট হয়ে যাও জি। 15 সালে আমি একেবারে আমার অনেক হিজড়া নামে সবাই চিনে, যে আমি মনীষা হিজড়া। আমার এলাকাতেও সবাই জানে আমি হিজড়া, কারণ অনেকে এলাকার বিয়ে বাড়িতে দিকলা কিরে তুই দিয়ে না, কিরে মনির তুই দিয়ে না, ওই সে অতলা কথা কেন আমি নই কইতাম, যাইতাম না।
তখন হিজড়াদের সাথে থাকতে থাকতে আমাদের যে হিজড়া পাড়ার মধ্যে সমাজ সেবা থেকে একজন লোক আসে যে তোমাদের জন্য সরকার থেকে একটা ট্রেনিং আসছে পার্লারের কাজে, আচ্ছা, তোমরা করবা কিনা। তখন 3 মাস যায়, আমাদেরকে 31,000 টাকা দেয় ট্রেনিং এর পরে। তো 31,000 টাকাতে আমি না আমার ওই যে কিছু জিনিস কিনলাম, যে পার্লারের কাজ তোমরা করতে হবে, না করলে পুলিশে ধরে নিব, আমরা বই দেখাইছি। তখন এই বইয়ে তো সব টাকা খাইতেও পারতাম না, কিছু জিনিস কিনছি যাতে আইলে দেখাইতে রিজন কিনছি। মারে কিছু টাকা দিছি, বাপেরে দিছি, নিজের কাছে কিছু রাখছি। 2টা জিনিস কিনছি, আমার কাছে শান্তি লাগতেছে যে আমি কিনছি। আমার মেয়ে সাজার যে জিনিস সব আমি এটাতে গুছিয়ে রাখি। তখন তো আমার সবাই চিনে, আমি পার্লারের কাজ শিখছি, সরকারি সার্টিফিকেট আছে আমার সমাজ সেবার। তখন আমার কাছে সবাই আসে, পার্লারের কাজ করি বাসার মধ্যে, যে বাসায় এইগুলো কিনছি আমার নদীর পাড়ে থাকে। তখন আমি হিজড়াদের সাথে থেকে চলে আসি। আমি সবাই বলতে পারি আমি পার্লারের কাজ জানি, আমি সরকারিভাবে দেখ আমার লাইসেন্স আছে। তখন আমাদেরকে বইলা দিছিল আমাদের আশুগঞ্জ সমাজ সেবা থেকে আমাদেরকে লোন দেওয়া হইব যদি আমরা কাজ করতে চাই। আমি ওইখান থেকে লোন উঠাই একটা খাট কিনছি, অটোবির একটা ফ্রিজ কিনছি। মানে আমার রুমে তো অনেক মহিলারা আসে, রুমটা একটু গুছাইয়া রাখি। পরে আমার আবার মারধর করলো, মাইরা আমার বাইর করে দিল, অনেক মারছে। তখন সারা বাড়ির মানুষও ফিরাইতে পারে না, জেনে মহল্লার তাকে মাইরা বাইর করে দিছে। আমার মাল সামানা কিছু দিত না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যাই পুলিশ আনছি। আমি পুলিশের কাছে অভিযোগ দিয়েছি, অন্তিকা কয়া দিচ্ছাম করে সমাজসেবা থেকে, পুলিশেরা তোমাদের যদি কোনো শেপ বেশেপ হয় আমরা আছি তোমাদের জন্য। তোমরা তো 50 জনকে আমরা ট্রেনিং দিচ্ছি, 50 জন তো এখন একসাথে কাজ করবা না, আমরা জানি ভালো করে। যত জনই ফিরে আসো তত জনকে আমরা ফুল সাপোর্ট দেব। আচ্ছা, তখন আমি পুলিশের কাছে যে অভিযোগ দিচ্ছি যে স্যার আমার মায়েরা ফিটা বাগাই দিছে, আমার মাল সামানা দিতেছে না। তখন আমি মাল সামানাগুলো পুলিশ নিয়ে আনতে গেছি। আমার মা কো হ্যাঁ গুরমা অতদিন হাইছে না, হিজলা অতদিন হাইছে, কই হিজলা মাল সামানা দিতাম, কোয়েনতে বাইরে যাইতো গা। হের কারণে আমার জীবিতাতে মুখ দেখাইতারে না, আমরা মুখ দেখাইতারি না, হের কারণে আমরা সমাজ নষ্ট হয়ে যাইতেছে গা। হের কারণে আমার ফুতে আমার ঘরে ভাঙচুর করে। মা বলতেছে, আমার কইতেছে ও গুরমা ভাই হিজলা ভাই অত জীবন ঘরে হাইছো না, মাই হাইছো করতে কা এটা বাইরেও করবা। তখন আমার ছোট বোনটা স্কুল থেকে আইছে, আর আমার ছোট ভাইটা টুটুল করে নাম। তখন পুলিশের আমার ভাইটা কইতেছে থাক আমার বাইরে নিয়েন না, আমার ভাই আমরা আদর করে। ইতানটা জিজ্ঞাসা পুলিশে যে তোমার মা তো কইতেছে যে হ্যাঁ ঘরতে বাইরে যেত গা মনীষা, তোমরা কি কো? তখন আমার বাইরে কান্দা দিচ্ছে, কান্দা পুলিশের পায়ে ধরছে যে ওরে আমার বাইরে নিয়েন না, আমার ভাই আমরা আদর করে, আমার ভাই আমরা সবকিছু কিনে দেয়। আর তখন আমার বাপেরে কইছে, আমার বাপে কান্দা দিচ্ছে, আমি কিছু জানি না, এরা যেটা মন সেটা করুক। আমার ফুতে হেরার কারণে শান্তি পায় না, আমার বাপে তখন আমার আদর করে। আমার ফুতে হেরার কারণে শান্তি পায় না, আমার ফুতের যখন এমনি হেরা সহ্য করতে পারে না, আমার ফুতের যেন থাকবে শান্তি, আমার ফুতে লাগাতে। আমার ছোট ভাইটার জিজ্ঞাসা যেটা আমার মারে, এটার জিজ্ঞাসা এটা গুড় মাঝে মন সেটা নজর হে হিজলার লোকে থাকবো, এর লোক আমরা থাকতাম না, হে আমি থাকতো না। তখন আমার মাল সামানা দিত না, সব লাইকা দিই। আমি যে সাজাই জিনিসটি দিয়ে দো এটাও দিত না। তো পুলিশ আমার মারে ধমক দিছে, ধমক দিয়ে সেরা সাজার জিনিসটি লইয়া দিছে। এটি লইয়া তো আমার পার্লার শেষ। রুমকি বিউটি পার্লার দিছিলাম আমার বোনের নামে, পার্লার শেষ। আমি আবার ইন্ডিয়া চলে গেছি, কারণ আমি কোনো জায়গায় থাকতে পারতেছি না ভিক্ষার জন্য। আবার ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়া গিয়া আবার 3 মাস থাকছে। থাকার পর আমি অসুস্থ হয়ে গেছি, কি জানি হয়েছে আমি জানি না, আমার গলা দিয়ে রক্ত যায়। গলা দিয়ে রক্ত যায়, এখন কোনো হসপিটালে গেলে কার্ড চাবে, ইন্ডিয়ান যে আধার কার্ড, আমার তো কার্ড নাই। পরে সরকারি হসপিটালে গেছে, আরেকটা ধরে যাওয়ার পরে ওখানে চিকিৎসা করছে।
তখন আবার আমাদের যে গুরু উনি হচ্ছে মাইশকা নেয়, আগে তো অর্ধেক নিত, ওনার অর্ধেক না, পুরোটাই নিয়ে নেয় না না মাসে নেয়? মাসে নেয়, যে এত টাকা মাসে তুই যা টাকা ইনকাম কর সব টাকা তোর। আচ্ছা। তখন আমি মাইশকা দিয়ে থাকি। 3 মাস পরে আমার যখন গলা দিয়ে রক্ত যায়, হিজড়ারা গবেষণা করতেছে এটা তো মরে যাবো গা, মরে গেলে গা আমরা বাংলাদেশের লাশটা নিমু কেমনে, ফাঁসা যাবো গা, বাংলাদেশে ফাটাই দেয়। তখন আমার বাংলাদেশে ফাটাই দিছে। এখন এসে আমি কই থাকবো, এখন তো আমার কোনো থাকার জায়গা নাই। আমি আখাউড়া দক্ষিণ হিজড়ার ঘরে যাই, তানিয়া হিজড়ার নাম। উনি আমার চেলা বানায় আর কি, উনি গুরু, আমি ওনার শিষ্য হই। উনার এনে থাইকা সরকারি হসপিটালে ওষুধ আইনা খাইছি, ভালো হয়ে গেছে। তো ওষুধ আইনা খাইছি। আমি কোথায় কবে জানি পড়েছিলাম, কিন্তু আমি তখন অর্থগুলো বুঝতাম না এই লেখাটার। এটা কার লেখা আমি জানি না, আমি চাইলে এখনই হয়তো বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে বের করতে পারি। এই লাইনটা আমার খুব মাথায় ধরেছে এবং এই লাইনটাকে আমি অনুভব করেছি জীবন গল্পের অনেক এপিসোডে, আজকেও আবার নতুন করে অনুভব করছি। জন্মই যারা জন্ম পাপ। জি, তারপর? তখন যখন আমি আখাউড়া তানিয়া হিজড়া করে থাকি, তখন কত বাড়িতে যাই, বিয়ে বাড়িতে টাকা আনতে গেলে মারে, খারাপ খারাপ কথা বলে, হাত আছে পা আছে, কামাই করে খেতে পারিস না, কত বাড়িতে মারে, কত বাড়িতে মারতে আসে, নানান ধরনের নানান কথা বলে। তখন আমরা যে সরকারি পার্লারে ট্রেনিং নিয়েছিলাম, ওইখান থেকে উদ্যোগ নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান স্যার, এসপি স্যার, জি, আর হচ্ছে ইকবাল স্যার, এটা হচ্ছে 2018 সালের ঘটনা। তারা আমাদের হিজড়াদের জন্য একটা পার্লার দিয়ে দিছে ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা। ওই যে আমি অন্ধকার জগৎ থেকে তখন চলে আসি। আমি এখানে একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার কাছে মনে হলো যে হাতের কাছে টেকনোলজি থাকতে এইভাবে এত চমৎকার একটা লাইন, যেটা আমি জানি সেটা কার লেখা সেটা না বললে একটা ভয়ঙ্কর রকমভাবে ভুল বলা হবে। তো এটা হচ্ছে কবি দাউদ হায়দারের লেখা। হ্যাঁ, হ্যাঁ, কবি দাউদ হায়দারের বিখ্যাত কবিতা, এবং একই নামে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 1973 সালে, জন্মই যারা জন্ম পাপ। আমি কবিতার প্রেক্ষাপটটা জানি না, এই গল্পের মাঝখানে আমি ডেফিনেটলি ওই দিকে কনসেন্ট্রেশন দিতে পারবো না, বাট লাইনটা আমি বহুবার জীবন অনুভব করেছি এরকম গল্পের মধ্য দিয়ে। জি, বলেন তারপর। তখন এসপি স্যারে আমাদেরকে একটা পার্লার দিয়ে দিছে, হিজড়াদের নামে পার্লার। জি। পরে আমি ওইখান থেকে চলে আসি 2018 সালের শেষে। আমি আইসা আমার এলাকায় পার্লার দিই, নিজে রাজকন্যা বিউটি পার্লার নামে দিই। আমার মারে দিয়ে, আমার বোনের দিয়ে এনজিও থেকে টাকা উঠাই আমি পার্লার দিছি। আচ্ছা। এই পার্লারটা দেওয়ার পরে এলাকাতে ছড়িয়ে গেছে, আমার নিজের এলাকাতে যে হিজড়ারা পার্লার দিছে। আমার পাশে যে পার্লারটা, আমি নাম বলবো না, উনি আমার শত্রু হয়ে দাঁড়াইছে, কারণ ওনার থেকে আমি কাজ ভালো পারি। 1 বছর যাইতে পারে নাই, 1 বছরের আগে আমার পার্লারটা 9 মাসের মাথায় উঠাই ফেলছে। উঠাইছে কারে দিয়ে, যার পার্লার নিছি উনি বলতেছে যে তুই যদি এনে থাকস 30,000 টাকা বছরে নিছি, ওইতে 60,000 টাকা দিবি আর নাইলে যাবি গা। হিজড়াদেরকে তো কেউ কিচ্ছু দিতে চায় না, বাসা দিতে চায় না, দোকান দিতে চায় না। তাও তো আমি এখানে নিছিলাম, এখন আমি হুট করে কার কাছে দোকান পাবো? আমিও ব্রাউনবাড়িতে চলে আসছি, আবার ওইখানেও যাইতে পারবো না। আমি 1,80,000 টাকা দিয়ে তখন পার্লারটা দিচ্ছি, আমি বিক্রি করে দিছি। যখন আমার পার্লারের মালগুলো খুলে নেয়, তখন আমার মনে হয়েছে যে আমার শরীরে থেকে একটা একটা হাড্ডি খুলে নিচ্ছে। 5 দিনের মাথায় আমি আবার ইন্ডিয়া চলে যাই, আবার সেই ভিক্ষাবিদ। ওইখান থেকে আমি আসি 4 মাস পর। আসার পর আবার হিজড়াদের সাথে অনেক দিন কেটে গেল। 2022 সাল আমি ডিআইজি হাবিব রহমান স্যারের সাথে দেখা করি, অনলাইন থেকে নাম্বার নিছি। বর্তমানে পলাতক আছেন। আমি কিছু একটা করতে চাই স্যার। কি করতে চাও? স্যার আমি পার্লারে কাজ করতে চাই। করো, ঢাকাতে 2-3টা আছে, ঢুকো। আমাকে না স্যার, আমি নিজের এলাকায়, আমি আমার এলাকায় সবাই আমাকে হিজড়া নামে চিনে, আমাকে সবাই নানান কথাই বলে। আমি স্যার আমার এলাকাতে কিছু করতে চাই। আমি আমার এলাকাতে একটা পার্লার নিছি। তখন স্যারে আমার 1 লাখ টাকা অনুদান দিছে। ওই 1 লাখ টাকা দিয়ে আর আমার কিছু টাকা ছিল, ওইগুলা দিয়ে আমি আস্তে আস্তে কাজ শুরু করি। আবার আমি কাজ করি, নানান মানুষের নানান ধরনের কথা।
তুই ছেলে মেয়ে হইছিস কবে? আমার পার্লারের বাইরে দিয়ে অনেকে যায়, এটা হিজলার পার্লার। আমার সাইনবোর্ডে আমার নিজের ছবি, এটা বেড়া বেড়া বেডি হয়েছে যে মানুষ বিষ খেলে নাকি একবার মরে, আর আমরা প্রত্যেক দিন মরি। কোথায় আপনার এই পার্লার? আশুগঞ্জ। এখন আশুগঞ্জে আছে? আশুগঞ্জে আছে। কয়জন কাজ করে ওখানে? 3 জন। এটাও কি মানে হিজড়া কমিউনিটির না? না না, মেয়ে? মেয়ে। আমার আপন ছোট বোন আর 2টা স্টাফ। আমার আপন বোন বা মা বাবারা নিয়ে যদি কোথাও রিক্সা দেওয়া যায়, সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। কেন? ও যায় হিজলা। এখন আমার মা পাশে বসে রিক্সায়, আমার বোন বসে, ওই যে হিজলা করে যে ডাকটা দেয় না, তখন মনে করে জানলা মাটিটা ফাটুক, আমি চলে যাই। ছোট বোন মাথাটা নিচু করে রাখে, মা কিছু বলে না, মাথাটা নিচু করে রাখে। আপনার এখন কিভাবে চলে? এখন চলতেছি পালার নিয়ে। ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখেন? আপনার জীবনের ভবিষ্যৎ? অন্ধকার। কেন অন্ধকার? আমি তো চাই যে আমি খারাপ রাস্তায় না যাই, কারো কাছে 5 টাকা না চাই, সুন্দর করে নিজের জীবনটা চালানোর জন্য। আমার পাশের একটা ফার্মেসি গত 4 মাস আগে আমার সাইনবোর্ডের ছবি নিয়ে উঠাইয়া একটা গ্রুপে ছেড়ে দিছে, ছেড়ে বলতেছে ওই মূল্যে ওরে কি করা হবে। এগুলো আপনাকে জানাইছে না জানাই করছে? আমার না জানায়। তা আমার এটাই প্রশ্ন যে আসলে আমরা কি থেকে জন্ম হয়েছি আর কি নিয়ে আমরা জীবনটা শেষ হবে। আমরা কারো কাছে 5 টাকা চাই না, সুন্দর করে চলাফেরা করতেছি। আমার এলাকাতে অনেকে আবার অনেক সম্মান করে। আল্লাহর রহমতে আমাদের এলাকাতে যতটি পার্লার আছে 13-14, সবার থেকে ভালো কাজ আমার আছে। আপনি খবর নিয়ে দেখলাম, সবার থেকে ভালো কাজ আমি করি, সবাই আমাকে সাপোর্ট করে। কিন্তু কিছু কিছু মানুষ এখনো শুধরাইতে পারে না, এখনো আমার পিছনে লেগে আছে। আপনারা এই গল্পটা যেভাবে ওনার কাছ থেকে শুনলেন, ওনার জীবনের গল্প, এর চেয়েও মর্মান্তিক গল্প আছে কোনো কোনো মানুষের জীবনে, যারা জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের বা হিজড়ার কমিউনিটি, যাই কিছু বলি না কেন। এদের বিপদের জায়গাটা শুধুমাত্র আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির প্রতিবন্ধকতা আমি বলবো না, এদের বিপদের জায়গাটা আরও বড়, বৈশ্বিকভাবে আরও বড়। কারণটা হচ্ছে এই মানুষজন যারা সত্যিকার অর্থেই জন্মগতভাবে হিজড়া, তাদেরকে এক শ্রেণীর মানুষ আছেন যারা পাপাচারে লিপ্ত। আমি আসলে শব্দগুলো মানে উচ্চারণ করতে পারছি না বিকজ অফ কমিউনিটি গাইডলাইন ফেসবুক এবং ইউটিউবের, আপনারা বুঝে নিন। তারা এদের সাজ পোশাক, এদের আইডেন্টিটিকে ব্যবহার করে, এবং ব্যবহার করলে ওদের অ্যাকসেপ্টেন্সটা বা ওদের কাজকর্ম করাটা অনেক ইজি হয়। তো ওই জায়গাটা থেকে মানে যারা জন্মগতভাবেই হিজড়া, কিন্তু ওরা আবার জন্মগতভাবে হিজড়া না, ওরা আবার ওদের ইন্টেনশন আলাদা। হ্যাঁ, ওরা যখন এদের কমিউনিটিটার আইডেন্টিটিটা ইউজ করে, তখন মানুষজন এদেরকে নিয়েও সন্দেহ করে যে এরা আসলেই হিজড়া তো, নাকি পোলা থেকে মাইয়া সাজছে, নাকি মাইয়া থেকে পোলা সাজছে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য। সো আপনি চিন্তা করে দেখেন, যদি বিষয়টা খুব এভাবে বোঝাই যে ধরেন আপনার কমিউনিটিতে একজন মানুষ আছে, যে মানুষটাকে আপনি জানেন পঙ্গু হিসেবে, আমি আপনাকে সহজ করে দিচ্ছি বিষয়টা, এবং এই পঙ্গু মানুষটা আপনি দেখে আপনার খুব মায়া হয়, আপনি তার প্রতি সহানুভূতিশীল, তাকে আপনি দান খয়রাত করেন, তাকে আপনি তার জন্য দোয়া করেন, আদর যত্ন করেন। হঠাৎ করে আপনি একদিন দেখলেন আরও একজন মানুষ যে পঙ্গু, কিন্তু তাকে ধরা হয়েছে আর তাকে নিয়ে হট্টগোল হচ্ছে, কী হয়েছে। তো তাকেও মানুষ সাহায্য করত, তাকেও মানুষ খুব আদর যত্ন করত, দান খয়রাত করত, কিন্তু আবিষ্কার করা গেল যে সে আসলে পঙ্গু না, সে পঙ্গুর ভান ধরেছে। তো এরপরে আপনার মনের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হবে যে আপনি আপনার বাড়ির পাশে যে মানুষটাকে রেগুলার হেল্প করেন পঙ্গু হিসেবে, সে আসলেই পঙ্গু তো। এখন কথা হইল, ওই পঙ্গু মানুষটার জন্য এটা কি সুবিধার না অসুবিধার? আমাদের দেশের সত্যিকার অর্থেই যারা হিজড়া কমিউনিটি, তাদের জন্য সবচেয়ে বড় বিপদের জায়গাটা হচ্ছে এই জায়গাটা। কারণ এই সমাজের এক শ্রেণীর মানুষ, যাদের কমিউনিটিটা কিন্তু সংখ্যায় কম না, তারা এই লেবাসটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে তো অনুমতি নাই, আর ধর্মীয়ভাবে তো কড়া নিষেধ, ভয়ঙ্কর রকমের নিষেধ। এই যে এত এত হিজড়াদের গল্প আমি জানি, 2-1টা তো আমি অন এয়ারে নিয়ে আসি, এবং আমার বোথ সাইডের অল্প কিছু নলেজ, খুব বেশি নলেজ না, খুব সাম্প্রতিক সময়ে এই বিষয়ে বিস্তর গবেষণা করেছে, তার রিসার্চ ফিল্ড এটার উপরে। এই ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বেশ কিছু জিনিস বলছিলেন, তার গবেষণার বিনিময়ে আমার পড়াশোনার সুযোগ হচ্ছিল। তো আমি দেখলাম জায়গাটা অনেক ফাস্ট, এবং এই ক্ষুদ্র নলেজ দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এদের বিপদের জায়গাটা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গি না,
এদের বিপদের জায়গাটা অনেক বড়, অনেক বড়। আর দিন শেষে একটা কথাই বলবো, আপনি আপনার এই হাত দিয়ে হয়তো বা এই মানুষজনের পাশে আপনি দাঁড়াতে পারবেন না, সেই সুযোগ হয়তো আল্লাহ আপনাকে দিবেও না, কিন্তু আপনার মুখ দিয়ে যে কথা বললে ওরা কষ্ট পায় অতটুকুকে আপনি বন্ধ করতে পারেন। আপনি হয়তো কোনো কিছু মনেই করছেন না যে যে গরিব তাকে যা ইচ্ছা বলা যায়, যে এই কমিউনিটির তাকে যা ইচ্ছা বলা যায়, ওর তো প্রতিবাদের জায়গা নেই, ওর তো পায়ের নিচে শক্ত মাটি নাই, ওকে একটা কিছু বললেও কি করবে, কিছুই করতে পারবে না। আপনি মন খুলে বলে দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার এই জিহ্বার কথার শক্তি কতটুকু, কত ভয়ানক হতে পারে, কত ভয়ানক হতে পারে। হ্যাঁ, এবং এগুলোর দায় আছে। কিন্তু আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তাহলে এগুলোর দায় আছে, এবং এই দায়ের জায়গা অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, আমি জানি না আজকের অনুষ্ঠান কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবে, বাট আমি আমার অনুষ্ঠানের জায়গা থেকে সবসময় একটা কথা বলেছি যে প্লিজ বি কাইন্ড। এটা খুবই জরুরি। আপনি হয়তো নিয়ামত প্রাপ্ত, বিশেষভাবে রিজিক প্রাপ্ত আল্লাহর কাছ থেকে, যে অনেক বেশি সুবিধা পাচ্ছেন, জন্মের পর থেকেই হয়তো একটা অ্যাডভান্স একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, একটা অ্যাডভান্স সোসাইটিতে, অ্যাডভান্স কমিউনিটিতে বড় হচ্ছেন। আপনি তো জানেনই না যে মানুষটা রাস্তায় দাঁড়ায়, যে মানুষটা রাস্তায় দাঁড়ায় হাততালি দেয়, তার জীবনের কষ্টটা কি। বাট অ্যাজ এ সোশ্যাল বিং আপনার ডেফিনেটলি রেসপন্সিবিলিটি আছে ওই মানুষটার প্রতি, কারণ ওর কন্ট্রিবিউট আছে সোসাইটিতে। এই যে যে আলো বাতাস আপনি নেন, যে কমিউনিটি থেকে আপনি রিসিভ করেন, আপনি যদি মনে করেন যে শুধুমাত্র সেই কমিউনিটির কন্ট্রিবিউশন, সেই মানুষের কন্ট্রিবিউশন ওই কমিউনিটি, তাহলে ডেফিনেটলি ইটস আ বিগ এরর থিঙ্কিং। এবং আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে অ্যাটলিস্ট কিছু করতে না পারলে তাদের জন্য দোয়া করেন। যদি সেটাও করতে ইচ্ছা না করে তো ঠিক আছে, খারাপ কোনো কিছু কামনা করেন না, আর আপনার মুখ দিয়ে তারা বা আপনার হাত দিয়ে তারা অনিষ্টের শিকার হবে, এই জিনিসটা করেন না। এটুকুই শুধু বলার আছে। আপনি গল্পটা কেন বললেন আজকে আমাদের এখানে এসে? আপনার কথা দিয়ে শেষ করবো। আমি এই গল্পটা এই জন্যই বলছি যে আমার মতো অনেকের